নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। অসংখ্য ধন্যবাদ যে আপনারা নিখিলেশ সিরিজটিকে এতটা ভালোবাসা দিচ্ছেন। আর তার জন্যই তো আজকে আমরা সুকান্ত দাসের কলমে অদৃশ্য অপরাধ এই গল্প নিয়ে হাজির হয়েছি। নিখিলেশ সিরিজের একটি রহস্য রোমাঞ্চকর গল্প অদৃশ্য অপরাধ। আশা করি আপনাদের সবার এই গল্পটি ভালো লাগবে এবং গল্পটি শোনার পর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। নিখিলেশের ঘরে একটু আগেই আমি এসে বসেছি। তার একটা কারণ রয়েছে। আসলে নিখিলেশের ঘরে আমাদের ঠিক উল্টো দিকে চেয়ারে বসে রয়েছেন এক ভদ্রলোক। তার মাথার চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে রয়েছে চারপাশে। চুলগুলো বেশ লম্বা, তাই মাঝে মাঝে সেগুলো এলোমেলোভাবে পিঠের ওপর ছড়িয়ে থাকে। ভদ্রলোকের বোধহয় একটু অস্বস্তিও হচ্ছে, তাই মাঝে মাঝেই তিনি তার হাতের আঙুল মটকাচ্ছিলেন, গাল চুলকাচ্ছিলেন। তবে মুখ দেখে মনে হয় ভদ্রলোক বেশ অর্থবান পরিবারের। তার গায়ের রং ফর্সা, তার গলায় একটা সোনার চেন পর্যন্ত ঝুলছে। গায়ের পোশাকও বেশ দামি। তবে ভদ্রলোকের হাবভাব যেন কেমন। আমাদের চা দেওয়া হয়েছিল। ভদ্রলোক চা খেতে গিয়ে 3 বার সেই চা তার জামায় ফেললেন। তারপর অর্ধেকটা চা খেয়ে বাকিটুকু টেবিলের উপর একপাশে রেখেই দিলেন। নিখিলেশ কিছু বলছিল না, চুপ করে ভদ্রলোককে লক্ষ্য করছিল। একসময় নিখিলেশ শান্ত গলায় বলে উঠল, আচ্ছা, আপনি কি কোনো কারণে অস্বস্তি বোধ করছেন? যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনি বলতে পারেন। প্রয়োজন হলে আমরা অন্য কোথাও গিয়েও কথা বলতে পারি। ভদ্রলোক কিন্তু প্রথমে কোনো কথাই বললেন না। একবার আমার দিকে আর একবার নিখিলেশের দিকে ইতস্তত করে তাকিয়ে রইলেন। তারপর আর একটু সময় নিয়ে বললেন, আমার বাড়ির পোষা টিয়া পাখিটাকে কেউ চুরি করে নিয়ে গেছে নিখিলেশ বাবু। কথাটার মধ্যে তেমন কিছুই নেই, কিন্তু ভদ্রলোক এমনভাবে কথাটা বললেন আর তারপরেই নিখিলেশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন। কিন্তু এরপরেই লোকটা কেমন যেন বদলে গেলেন। তারপর চুপ করে চেয়ারে বসে চায়ের কাপটা ভালো করে প্লেটের উপর তুলে রেখে শান্ত গলাতে বললেন, আসলে হয়েছেটা কি নিখিলেশ বাবু, আমার বাড়ির ওই ময়না পাখিটা চুরি যাওয়ার পর থেকে আমার মনটা কেমন যেন খারাপ হয়ে আছে। তাই কি বলতে কি বলে ফেলি। আমি আসলে এসেছি আপনার কাছে একটা বিশেষ কারণে। আমার বাড়িতে থাকা একটা মূর্তি বেশ কিছুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। মূর্তিটা সোনার, তবে সেই হিসেবে মূর্তিটার দাম তার চেয়েও বেশি। আমি চাই নিখিলেশ বাবু, আপনি আমার মূর্তিটা খুঁজে বার করে দিন। আর আমার বাড়ি থেকে মূর্তিটা কে চুরি করলো সেটাও আমার জানা দরকার। একটানা এতগুলো কথা বলে ভদ্রলোক হঠাৎ করেই চুপ করে গেলেন। নিখিলেশ সবকিছু মন দিয়ে শুনছিল, আর এটাও বুঝতে পারছিলাম যে নিখিলেশ ভদ্রলোককে ভালো করে লক্ষ্য করে চলেছে। তার মানে আপনার বাড়ির পূর্বপুরুষের কোনো একটা সম্পত্তি, সোনার মূর্তি, আপনার বাড়ি থেকে চুরি হয়েছে, তাই তো রামমোহন বাবু? শুধু তাই নয়, তার সাথে আমার বাড়ি থেকে আমার পোষা ময়না পাখিটাও চুরি হয়ে গেছে। কিন্তু নিখিলেশ বাবু, আমার ময়নাটাকে চুরি করে নিয়ে গেল কেন? আর আমার বাড়িতে এসে সোনার মূর্তিটা কে চুরি করবে? আপনার কাউকে সন্দেহ হয় না? মানে আপনার বাড়িতে যারা আছে কিংবা বাড়িতে যারা আসে তাদের মধ্যে কেউ এই কাজটা করতে পারে? তাছাড়া একটা পাখিকে কেন কেউ? আমার ময়না পাখিটা নিখিলেশ বাবু সবার থেকে আলাদা। ও সব কিছু বুঝতে পারতো। আমার কথা তো বুঝতে পারতোই, বাকিদের কথাও বুঝতে পারতো। যেদিন সোনার মূর্তিটা চুরি হয় সেদিন যদি পাখিটা থাকতো তাহলে হয়তো চুরিটাই হতো না। আমার মনে হয় ওই কারণেই পাখিটাকে কেউ সরিয়ে দিয়েছে। কিন্তু আপনি এতটা নিশ্চিতভাবে বলছেন কি করে যে চুরির জন্যই পাখিটাকে সরিয়ে দেওয়া হয়েছে?
পাখিটা তো নিজেও তো উড়ে কোথাও চলে যেতে পারে। রামমোহন বাবু হাসলেন। তার মুখে হাসিটা কেমন যেন অদ্ভুত বলে মনে হলো। কপালের ভুরুজোড়া সামান্য কুঁচকে এলো। গোটা শরীর দুলিয়ে তিনি হাসতে হাসতে বললেন, আপনি জানেন না অমরজিৎ, পাখিটা যদি আমি আমার বাড়িতে ছেড়েও রাখতাম তাহলেও সে কোথাও চলে যেত না। মাঝে মাঝে বাইরে যেত বটে, তবে আবার ফিরে আসতো। 5 বছর ধরে পোষা পাখি। অর্থাৎ আপনি চাইছেন আমি আপনার সোনার মূর্তির রহস্যটা নিয়ে তদন্ত করি, আর আপনার মনে হচ্ছে পাখি হারিয়ে যাওয়ার সঙ্গেই চুরির সম্পর্কও রয়েছে। শুধু চুরি নয়, আমার মনে হয় চুরি করার পরিকল্পনাটার জন্যই ওরা পাখিটাকে সরিয়ে ফেলেছে। আমার আদরের মনু, আমার পাখিটাকে আমি মনু বলে ডাকতাম। আমার বাড়ির লোকেরাও তাকে ওই নামেই ডাকতো। কোথায় আছে এখন সে? আদৌ কি বেঁচে আছে কি না কিছুই জানি না। মাঝে মাঝে পশু পাখিদের সাথে মানুষের একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটা আমি জানি। বিশেষ করে আমার যেহেতু সাহিত্য চর্চা করতে হয়, তাই এই ব্যাপারটা নিখিলেশের চেয়ে বোধহয় আমি একটু বেশি বুঝতে পারি। তাই বুঝতে পারছিলাম রামমোহনবাবু মনে মনে বেশ দুঃখিতই হয়ে পড়েছেন। সোনার মূর্তি চুরি যাওয়ার ব্যাপারটা যেমন রয়েছে, তেমন রয়েছে তার আদরের ময়না পাখি মনু হারিয়ে যাওয়ার দুঃখটাও। তাই তিনি সোনার মূর্তির কথা যতবার না বলেছেন, তার চেয়ে বেশি কিন্তু বলেছেন তার সেই পাখিটার কথা। আমি জানি নিখিলেশ বাবু, আপনি সচরাচর তেমন কোনো কেস হাতে নেন না, তবে আপনি আমার এই কেসটা হাতে না নিলে আমি যে বড় বিপদে পড়ব। আমি জানি আপনাকে পারিশ্রমিক দিয়েই কাজ করাতে হয়, তাই আপনাকে দেওয়ার জন্য আমি অগ্রিম কিছু টাকা নিয়ে এসেছি। একটা ব্যাপার পরে বুঝতে পেরেছিলাম, সেই মুহূর্তে বুঝতে পারিনি। সেটা হলো এরপর থেকেই রামমোহন বাবুর কথাগুলো কেমন যেন অসংলগ্ন হয়ে এসেছিল। নিখিলেশকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি বললেন, ওটা বেচে ওরা কত টাকা পাবে? হ্যাঁ, কত টাকা পাবে? আমি ওর থেকেও বেশি দিতাম, কিন্তু ওটা যে আমার বাবা আমায় দিয়ে গেছে। জানেন নিখিলেশ বাবু, ছোটবেলায় ওটা নিয়ে আমরা কত খেলতাম। তারপর তো আমার মনু প্রতিদিন সকালে আমার হাতে ছোলা ভাজা খেত। যেদিন আমি থাকি না সেদিন কারো হাতে ও ছোলা ভাজা খেত না। এই সময় নিখিলেশের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সে আবার রামমোহন বাবুকে দেখতে শুরু করেছে। রামমোহন বাবু এ কথা ও কথা বলে চললেন, আসলে কোনোটাই কাজের কথা নয়, তার বাড়ির কথা, এমনকি আরো অনেক কথা। তারপর আবার কিছুটা শান্ত হয়ে বসে নিখিলেশ বলে উঠল, আচ্ছা, আপনার বাড়িতে আপনার স্ত্রী ছাড়া আর কে আছে রামমোহন বাবু? আমার স্ত্রী ছাড়া আমার মেয়ে আছে নিখিলেশ বাবু, তবে দুঃখের কথা হলো আমার স্ত্রী, আমার মেয়ে কেউ আমায় খুব একটা ভালোবাসে না। কথাটা বলতে বলতে ভদ্রলোকের মুখটা কেমন যেন কালো হয়ে গেল। তবে ভদ্রলোক একটা সাদা কাগজ বার করে টেবিলের উপর রেখে যখন বললেন, আচ্ছা নিখিলেশ বাবু, এই কিছু টাকা রয়েছে আপনার অগ্রিম বাবদ। আপনি একদিন আমাদের বাড়িতে আসুন, সমস্তটা দেখে তারপর কাজ শুরু করুন। তবে যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি আসেন, কারণ যত দেরি হবে বুঝতেই পারছেন। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন রামমোহন বাবু। তবে অ্যাডভান্স টাকাটা আমি এখন নিলাম, কিন্তু আপনার বাড়িতে গিয়ে সবটা দেখে যদি মনে হয় কেসটা আমি হাতে নেব না, তাহলে কিন্তু আপনার অ্যাডভান্সের টাকা আমি ফিরিয়ে দেব। রামমোহন বাবু আর কিছু বললেন না, উঠে দাঁড়িয়ে একটা নমস্কার করে বেরিয়ে গেলেন দরজা দিয়ে। বাইরে যাওয়ার পরে রামমোহন বাবুর গলায় আবার কিছু টুকরো টুকরো কথা শুনতে পেলাম। একটু পরেই রামদয়াল এসে ঘরে ঢুকলো, তারপর বলল, আচ্ছা দাদাবাবু, যে লোকটা নিচে চলে গেল এই মাত্র, লোকটা পাগল নাকি? হ্যাঁ, নিজের মনে একে একে কথা বলতে বলতে যাচ্ছে। আমারও লোকটার কথাবার্তা কিন্তু খুব একটা সুবিধের বলে মনে হলো না নিখিলেশ। তুমি ভদ্রলোকের কেসটা কেন নিলে বলো তো? অমরজিৎ, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আসলে মানসিক রোগী হয় দু ধরনের। একজন যার মানসিক বিকৃতি ঘটেছে, অর্থাৎ সবসময় সে একই অবস্থার মধ্যে রয়েছে, আর একজন যে বিশেষ বিশেষ অবস্থায় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
তারপর আবার সময় অতিক্রম হয়ে গেলে সেই সত্তা ফিরে আসে। ভদ্রলোক যদি দ্বিতীয় পর্যায়ের মানুষ হয় তাহলে তার কেসটা হাতে নিতে আমাদের কোনো আপত্তি নেই। আর তিনি যেই পর্যায়েরই হোক না কেন, কেসটা যদি সত্যি হয় তাহলে সেটা হাতে নিতে সমস্যা কোথায়? ভদ্রলোকের সাথে না হয় তার বাড়িতে গিয়ে এবং তার বাড়ির লোকের সাথে কথা বলে জানা যাবে। আমি চুপ করে রইলাম। রামদয়াল একটু পরেই ঘর থেকে বেরিয়ে যেতেই আমি বললাম, কি মনে হচ্ছে তোমার? ওই যে ভদ্রলোক সোনার মূর্তির সাথে তার ময়না পাখির হারিয়ে যাওয়া কথা বলছে, সেটা কি সত্যি? এখন থেকে কিছুই অনুমান করা সম্ভব নয়। প্রথমে আমাদের ওই বাড়িতে যেতে হবে, তারপর সমস্যাটা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, তারপর কোনো একটা ধারণা করা যাবে। নয়তো শুধু শুধু এখন ধারণা করলে পরে তা বদলাতে পারে। আচ্ছা, সোনার মূর্তিটা তো বুঝতে পারছি যে ওটা দামি, কিন্তু ময়নাটা আসলে অনেক দিনের পুরনো, তাই কি ভদ্রলোক অতটা ভেঙে পড়েছেন? হতে পারে, আবার এটাও হতে পারে ভদ্রলোক সত্যিই হয়তো মানসিক বিকারগ্রস্ত। কিছু কিছু সময় তার এই সমস্যাটা দেখা যায়, আর তিনি যখন নিজের ঘরে মনু মানে ভদ্রলোকের ওই ময়নাকে দেখতে পাননি তখন এমন কিছু একটা ধারণা করে নিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে সোনার মূর্তিটা, সেটা ঘর থেকে চুরি যায় যদি, তাহলে সেটা চুরি করলো কে? নিখিলেশের সাথে সেদিন আর এই বিষয় নিয়ে খুব বেশি কথা হলো না। একটু পরেই নিজে উঠে কোথায় যেন বেরিয়ে পড়ল। যতদূর জানি নিখিলেশ গেছে দাসবাবুর কাছে থানায়। আগের একটা কেস শেষ পর্যায়ে চলছে, অপরাধীকে প্রায় ধরে ফেলা হয়েছে এমন অবস্থা। তবে এটা জানি কাল সকালেই নিখিলেশ রামমোহন বাবুর বাড়িতে গিয়ে পৌঁছবে। তেমনটাই হলো। পরদিন সকালে নিখিলেশ চা খেতে খেতে বলল, চলো অমরজিৎ, রামমোহন বাবুর বাড়ি একবার ঘুরে আসা যাক। ভদ্রলোক কেসের জন্য অগ্রিম টাকা দিয়ে গেছেন, তাছাড়া তিনি যে সমস্যায় রয়েছেন সেটা তো তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তুমি যাবে তো? না, এখন আমার হাতে তেমন কোনো কাজ নেই, তোমার সঙ্গে যাওয়া যেতেই পারে। আর কেসটা যখন হাতে নিয়েই নিয়েছো তখন প্রথম থেকে দেখাটাই ভালো। রামমোহন বাবু তার বাড়ির ঠিকানা আমাদের দিয়েই দিয়েছিলেন, তবে তার বাড়িটা কলকাতার একটু বাইরের দিকে। ঠিকানা মতো আমাদের গিয়ে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। বাড়িটা দোতলা, তবে বেশ পুরনো ধরনের, তা দেখে বোঝা যায়। এই বাড়িটা কম করে হলেও আজ থেকে 50-60 বছর আগে তৈরি করা হয়েছে। বড় দরজাটা খুলে আমরা বাড়ির ভেতরে সামনের ছোট্ট উঠোন মতো জায়গাটা দিয়ে এগিয়ে যেতে একজনকে দেখা গেল। তার পরনে সাদা রঙের একটা জামা, ধুতি আর কাঁধে একটা গামছা। আমাদের দেখে একটু কৌতূহলী হয়ে গিয়ে বলল, কাকে চাই? আমরা আসলে রামমোহন বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। উনি কাল আমার কাছে গিয়েছিলেন, ওনার বাড়ি থেকে একটা সোনার মূর্তি চুরি গেছে সেই ব্যাপারে। নিখিলেশকে আর কিছু বলতে হলো না। লোকটা এগিয়ে এসে বলল, ও, আপনারা কলকাতা থেকে আসছেন গোয়েন্দা? নিখিলেশ সামান্য হেসে যে উত্তরটা দিল, সেই উত্তরটা আমাকে প্রায়ই শুনতে হয়। নিখিলেশ বলে উঠল, ক্ষমা করবেন, আমি আসলে নিজেকে গোয়েন্দা বলে কখনোই দাবি করি না। আমি আসলে একজন সাধারণ মানুষ, তবে রহস্যের ব্যাপারগুলো আমায় একটু আকর্ষণ করে, তাই রহস্য উন্মোচনের চেষ্টা করি। আমি নিজেকে একজন রহস্য সন্ধানী বলতেই ভালোবাসি। আসুন আসুন বাবুরা, আপনারা ভেতরে আসুন। ভেতরে গিয়ে আমরা একতলার একটা বসার জায়গায় বসলাম। পাশাপাশি কয়েকটা চেয়ার রাখা রয়েছে। সামনে একটা বড় গোল টেবিল দেখে মনে হয় এটাই খাওয়ার জায়গা। সেখানে বসতে নিত্যানন্দ নামের কাজের লোকটি ভেতরে গিয়ে এক ভদ্র মহিলাকে খবর দিয়ে এলো। তিনি এসেই আমাদের নমস্কার করে বললেন, নমস্কার নিখিলেশ বাবু, নমস্কার। উনি আপনাদের কথা বলেছিলেন যে আপনারা আজ আসবেন। উনি উপরের ঘরে আছে। আসলে ওনার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। সে কি, রামমোহন বাবুর আবার কি হয়েছে? বিকেল থেকে একটু জ্বর মতো হয়েছে। তবে উনি যদি শোনেন আপনারা এসেছেন তাহলে উনি নিচে আসতে চাইবেন। তার চেয়ে বরং আপনারা চলুন ওপরে, ওনার ঘরে গিয়ে বসবেন না হয়। সেটাই ভালো হবে। আচ্ছা, আপনার নামটা? আমি কাবেরী দত্ত। উনি আসলে আমার স্বামী। সত্যি বলতে বাড়ি থেকে সোনার ওই লক্ষ্মী মূর্তিটা চুরি যাওয়ার পর থেকে আমরা সকলেই চিন্তিত রয়েছি। রামমোহনবাবু জানিয়েছেন সোনার মূর্তিটা চলে যাওয়ার আগে এই বাড়ি থেকে নাকি একটা ময়না পাখিও চুরি গিয়েছে। ব্যাপারটা কি সত্যি? কাবেরী দত্তের মুখে একটু ম্লান ছায়া দেখা গেল। তিনি বললেন, উনি আমাকেও ব্যাপারটা বলেছেন,
কিন্তু শুধু শুধু একটা পাখিকে কেউ চুরি করতে যাবে কেন সেটা আমি বুঝতে পারছি না। সোনার লক্ষ্মী মূর্তিটা চুরি করে না হয় লাভ আছে, কিন্তু পাখিটা কেন? নিখিলেশ উঠে পড়েছিল। ভদ্রমহিলা উঠে পড়লেন। আমরা তিনজন মিলে উঠে সিঁড়ি দিয়ে দোতলার একটা ঘরে গিয়ে ঢুকলাম। ভদ্রমহিলা আগে ঢুকতেই দেখতে পেলাম রামমোহন বাবু একটা বিছানায় শুয়ে রয়েছেন। আমাদের দেখতে পেয়ে তার মুখে একটা হাসি ফুটে উঠল। অবাক হয়ে দেখলাম তিনি একদম বাচ্চাদের মতো হেসে উঠে বললেন, এই তো গোয়েন্দা এসে পড়েছে, এবার আমার মনুকে খুঁজে পাওয়া যাবে। ওনারা অনেকটা দূর থেকে এসেছেন, আগে বসতে দাও, তারপর কথাবার্তা বলো না হয়। আপনারা বসুন নিখিলেশ বাবু, আমি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। ভদ্রমহিলা বেরিয়ে যেতেই রামমোহন বাবু গলা নামিয়ে বললেন, আমার মনুকে যে চুরি করেছে সেটা কেউ বিশ্বাস করতে চায় না। সবাই সোনার মূর্তিটা নিয়ে পড়ে আছে, আমার মনের কথা কেউ ভাবেই না। আপনি আপনি চিন্তা করবেন না, আমি এসে পড়েছি। আমি বলছি, আপনি আর চিন্তা করবেন না। আমি আপনার মনুকে ঠিক খুঁজে বার করে দেবো। তবে তার আগে কয়েকটা কথা আমার জানা দরকার। আপনার মনু মানে পাখিটা ঠিক কোথায় থাকতো? ওই যে ঘরের কোনায় দেখুন পাখির খাঁচাটা পড়ে আছে, ওখানেই খাঁচাটা ঝোলানো থাকতো। মাঝে মাঝে পাখিটাকে খাঁচা থেকে বার করে ছেড়েই রাখতাম, আমার মেয়ে পাখিটার সঙ্গে খেলা করত। পাখিটা যে চুরি হয়েছে সেটা আপনি কখন জানতে পারলেন? মূর্তিটা চুরি হওয়ার 3 দিন আগে সকালবেলা উঠে আমার মনুকে আর দেখতে পেলাম না। কত ডাকলাম কিন্তু তার কথা কেউ বলতে পারলো না। কাবেরীও বলতে পারলো না, আমার মেয়েও বলতে পারলো না, নিত্যানন্দও বলতে পারলো না। তারপরেই বুঝতে পারলাম আমার মনুকে কেউ চুরি করে নিয়ে গেছে। ও একা একা বাড়ি থেকে কোথাও যায় না নিখিলেশ বাবু। এখানে আসার আগেই নিখিলেশ আমায় ভালো করে বলে দিয়েছিল সবকিছু। আমি যেন সমস্ত কিছু ভালোভাবে লক্ষ্য করি, কোনো কথা প্রয়োজন ছাড়া যেন না বলি। তাই আমি আমার কাজটা করে যেতে লাগলাম। এই ঘরে বিছানার পাশে একটা জানলা, তার পাশে একটা টেবিলের ওপর জলের বোতল এবং কিছু ওষুধপত্র। ঘরের চারপাশে তেমন কিছুই নেই। একটা আলনা, একটা পাখির জন্য খাঁচা, আর তাছাড়া একটা আলমারি রয়েছে। ঘরের শেষের দিকের দেওয়ালে কয়েকটা ছবি টাঙানো রয়েছে, তার মধ্যে রামমোহন বাবুর নিজেরও একটা ছবি আছে। আচ্ছা, এবার আপনি আমাকে সোনার লক্ষ্মী মূর্তিটার কথা বলুন। ওই লক্ষ্মী মূর্তিটা আসলে আপনি কোথায় পেয়েছিলেন? মানে বুঝতে পারছি সেটা আপনার কোনো পূর্বপুরুষের সম্পত্তি, তবে সেটা কি আপনার বাবা আপনাকে দিয়ে গিয়েছিলেন? ওটা আমার বাবাই আমায় দিয়ে গিয়েছিলেন। ওটা থাকতো এ ঘরের পাশের ঘরের একটা আলমারিতে। ওই মূর্তিটা আমার ঠাকুরদা কিনেছিলেন। ঠাকুরদার সুদে টাকা খাটানোর ব্যবসা ছিল। সে সময় ব্যবসা করে ঠাকুরদা অনেক টাকাই রোজগার করেছিল। তখন অনেকেই টাকা নিয়ে গিয়ে আর ফেরত দিতে পারতো না, তখন কিছু দামি জিনিস তারা দিয়ে যেত। ওভাবেই ঠাকুরদা এই মূর্তিটা পেয়েছিলেন। অনেক কম টাকাতেই ওই মূর্তিটা ঠাকুরদা এ বাড়িতে নিয়ে এসেছিলেন, আর সেটা আর বিক্রি করেননি পরে। ওটা আমাদের সম্পত্তি হয়ে যায়। তবে শোনা যায় ওই সোনার মূর্তি নাকি আসলে কোনো রাজার সম্পত্তি ছিল। তারপর কয়েক হাত ঘুরে সেটা আমার ঠাকুরদার কাছে এসে পৌঁছায়। ওই সোনার মূর্তিটা যে আপনাদের ওই ঘরে আলমারির মধ্যে থাকে, সে কথাটা আপনার বাড়ির লোক ছাড়া আর কে জানতো? বাড়ির লোক ছাড়া তো অনেকেই জানতো। আমাদের বাড়িতে কেউ এলে তাকে ওই মূর্তিটা দেখানো হতো। এমনকি আমি যখন হাসপাতালে। কথাটা বলতে বলতে রামমোহন বাবু চুপ করে গেলেন। পেছনে তাকিয়ে দেখলাম ততক্ষণে কাবেরী দত্ত চা নিয়ে এসেছেন আমাদের জন্য। রামমোহন বাবু চুপ করে রইলেন। কাবেরী দত্ত আমাদের সামনে চা রেখে তারপর রামমোহন বাবুর দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আবার বাইরে চলে গেলেন। চা খেতে খেতে রামমোহন বাবু চুপ করে আছেন দেখে নিখিলেশ বলে উঠল, আমার বাড়িতে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম এখনো সেই প্রশ্নটাই করব। আপনার কি কাউকে সন্দেহ হয় ওই মূর্তিটা কেউ নিতে পারে বলে আপনার মনে হয়? ওই নিত্যানন্দ মূর্তিটা নিতে পারে। ওর যে মূর্তিটার উপর অনেক লোভ ছিল, কিন্তু নিত্যানন্দ দোতলায় সহজে আসে না, তাই দোতলায় এসে ও কখন মূর্তিটা নিয়ে গেছে সেটা জানি না। রাতের বেলা ও বাড়িতেও থাকে না। মূর্তিটা যে আলমারিতে নেই সেটা প্রথম কে দেখেছিল?
আমার স্ত্রী কাবেরী কোনো একটা কাজে সে আলমারি খুলেছিল, তখন সে দেখে মূর্তিটা যে বাক্সের মধ্যে থাকে সেখানে আর ওটা নেই। দেখে সে আমায় জানায়, তারপর সব জায়গাতেই খোঁজা হয় কিন্তু কোথাও পাওয়া যায় না। তারপরে আমার মনে হয় মনু হারিয়ে যাওয়ার সাথে মূর্তি হারানোর সম্পর্ক আছে। নিখিলেশ গম্ভীর মুখে চা খেতে লাগলো। রামমোহনবাবু চুপ করে রইলেন। এই চুপ করে থাকার অবস্থাটা আমার মোটেই ভালো লাগছিল না। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। এই ঘরটা থেকে বাইরের দিকে জানলা দিয়ে তাকালে বাড়ির পেছনের পাঁচিলটা দেখা যায়। তারপরে আরো কয়েকটা ছোটখাটো বাড়ি রয়েছে। দেখুন রামমোহনবাবু, এভাবে তো কিছুতেই এগোনো যাবে না। নিত্যানন্দের সঙ্গে আমরা একবার কথা বলতে পারি বটে, তবে আমার মনে হয় আপনি বাইরের কাউকে ওই মূর্তির ব্যাপারে বলেছিলেন। তাদের মধ্যে কেউ যদি এই কাজটা করে থাকে। রামমোহনবাবু যেন কিছু একটা বলতে গিয়েও চুপ করে রইলেন। আমি বুঝতে পারছিলাম তিনি কিছু একটা বলতে চাইছেন, কিন্তু কোনো একটা কারণে তিনি সেটা বলতে পারছেন না। একটু পরে নিখিলেশ বলে উঠল, আপনার শরীর অসুস্থ, আপনি এখন বিশ্রাম করুন রামমোহনবাবু। আমরা না হয় আপনার সাথে আবার পরে কথা বলবো। আমি আপনার স্ত্রী এবং নিত্যানন্দের সাথে একবার কথা বলে নিচ্ছি, আর আপনার কেসটা আমি হাতে নিচ্ছি। রামমোহনবাবুর দুটো চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আর নিচ্ছেন তো নিখিলেশ বাবু, নিচ্ছেন তো? আপনি যখন নিচ্ছেন তখন আমার আর কোনো চিন্তা নেই। রামমোহনবাবুকে বিশ্রাম করতে দিয়ে আমরা নিচে নেমে এলাম। দেখলাম নিচে বসার জায়গায় চেয়ারে বসে রয়েছেন কাবেরী দত্ত এবং তার পাশে বছর 15-16 একটি মেয়ে। বোধহয় এটাই রামমোহনবাবুর মেয়ে। আমরা নেমে আসতেই কাবেরী দত্ত সামান্য হাসার চেষ্টা করে বললেন, কথা হলো নিখিলেশ বাবু? তিনি কি কিছু বললেন? নিখিলেশ হঠাৎ করেই প্রসঙ্গ বদলে এমন একটা কথা বলে বসল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। রামমোহনবাবুর কি কঠিন কোনো রোগ হয়েছে? এমন কোনো রোগ যার জন্য তাকে হাসপাতালে অন্তত বছরখানেক কাটাতে হয়েছিল? কাবেরী দত্ত নিখিলেশের কথা শুনে কেমন যেন অবাক হলেন। তারপর একটু আমতা আমতা করেই বললেন, আসলে একটা একটা ব্যাপার রয়েছে নিখিলেশ বাবু, মানে। কাবেরী দত্তের কথা শেষ হওয়ার আগেই তার পাশে বসে থাকা মেয়েটি বলে উঠল, বাবা 2 বছর পাগলা গারদে ছিল। কথাটা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। কাবেরী দত্তের মুখটা নিচু হয়ে এলো। নিখিলেশ কিন্তু শান্তভাবেই বলল, উনি যখন আমার বাড়িতে প্রথম গিয়েছিলেন তখনই কিন্তু ব্যাপারটা আমরা ধারণা করতে পেরেছিলাম। আর এখন ওনার বিছানার পাশে ওষুধগুলো দেখে এবং আরও কয়েকটা ব্যাপার দেখে আমার খটকাটা লেগেছে যে উনি নিশ্চয়ই অন্তত বছরখানেক হাসপাতালে ছিলেন। আসলে ওনার বাবা মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন। তারপর আমার মেয়ের দুর্ঘটনার পরে ব্যাপারটা বাড়াবাড়ি রকমের হয়ে যায়। তখন আমরা আর উপায়ন্তর না দেখে ওনাকে মানসিক হাসপাতালে বছর 2 রাখতে বাধ্য হই। তবে এখন তিনি অনেকটা সুস্থ হয়েছেন। মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে উত্তেজিত হয়ে পড়লে তখন ব্যাপারটা আবার দেখা যায়, তবে এখন খানিকটা ভালোই আছেন। দেখুন, ওনার কাছ থেকে তো এই কেসের ব্যাপারে তেমন কিছুই জানা গেল না। আপনাদের বাড়ি থেকে সোনার লক্ষ্মী মূর্তি আর আপনাদের বাড়ির পোষা ময়না পাখি চুরি গিয়েছে। এই ব্যাপারটা নিয়ে তদন্ত করতে গেলে আমার কয়েকটা কথা জানা দরকার। যেদিন ওই পাখিটা চুরি যায় তার আগে আপনার বাড়িতে বাইরের কেউ এসেছিল? না, আমাদের বাড়িতে বাইরের কেউ তো খুব একটা আসে না। যা আসতো তাও বছর কয়েক আগে পর্যন্ত। ওনার এমন অবস্থা হবার পর থেকে খুব একটা লোক আসেনি। বাড়ির কাজের লোক নিত্যানন্দকে আপনি দেখেছেন। তাছাড়া বাইরের লোক বলতে আমার দাদা মাঝে মাঝে আসে, তবে মাস 6 মধ্যে সে এখানে আসেনি। একটা লোক কিন্তু আমাদের বাড়ির আশেপাশে মাঝে মাঝে আসতো। লোকটার কাছে একটা বাঁশি থাকতো। লোকটা সে বাঁশিটা বাজাতো। আমি একদিন ছাদে দাঁড়িয়ে লোকটাকে রাস্তা দিয়ে যেতে দেখেছি। লোকটা যেতে যেতে আমাদের বাড়ির দিকে তাকাচ্ছিল। এই কথায় নিখিলেশ কেমন যেন উত্তেজিত হয়ে পড়ল। আমাদের বাড়ির মধ্যে আসেনি, তবে রাতের বেলাও আমি বাঁশির শব্দটা মাঝে মাঝে শুনতে পেয়েছি। আচ্ছা কাবেরী দেবী, আপনার স্বামী তো বোধহয় উপরের ঘরেই ঘুমন, আপনি এবং আপনার মেয়ে নিশ্চয়ই নিচের ঘরে। তার মানে রাতের বেলা আপনার স্বামী যদি ঘর থেকে বাইরে আসেন তাহলে সেটা আপনারা বুঝতে পারবেন না? হ্যাঁ নিখিলেশ বাবু, তবে রাতের বেলা উনি ঘর থেকে খুব একটা বাইরে আসেন না। আপনাদের কাজের লোকটি কি রাতে এখানেই থাকে? রাতেও এখানেই থাকে,
কিন্তু নিত্যানন্দ চুরি করেছে বলে আমার মনে হয় না। অনেক বছরের পুরনো কাজের লোক ও। তাছাড়া উনি যখন বাড়িতে থাকতেন না, মানে হাসপাতালে ছিলেন, তখনও নিত্যানন্দ আমাদের এখানে সমস্ত দেখাশোনা করত। ওর কেউ কোথাও নেই, ও আমাদের বাড়ি থেকে কখনো কোথাও যায়নি, প্রয়োজন ছাড়া বাইরে বেরোয় না। নিখিলেশের মুখে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠতে লাগলো। সে এবার রসময়ের দিকে তাকিয়ে বলল, সেই লোকটাকে তুমি শেষবার কবে দেখেছিলে? আর বাঁশির শব্দটা শেষ কবে শুনতে পেয়েছো? বাঁশির শব্দটা আমি শেষবার কবে শুনতে পেয়েছিলাম ঠিক মনে নেই। তবে আমাদের বাড়ির ময়না পাখিটা চুরি যাওয়া আর আমাদের সোনার লক্ষ্মী মূর্তি চুরি যাওয়ার কয়েকটা দিন আগে আমি বাঁশির শব্দটা শুনতে পেয়েছি। তারপরে কিন্তু আর তেমন কিছু শুনতে পাইনি। এই ব্যাপারটা আমিও শুনেছি, আমার মেয়েও আমায় ব্যাপারটা বলেছিল। তবে এই সব কিছুর সাথে আমাদের সোনার লক্ষ্মী মূর্তি চুরি যাওয়ার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়নি বলে ব্যাপারটা তেমন গুরুত্ব দিইনি। একটা কথা বলুন আমায়, আপনার স্বামী কোন মানসিক হাসপাতালে ভর্তি ছিল তার ঠিকানাটা আমায় একবার দেবেন। আর তিনি কবে ওখান থেকে ছাড়া পেয়েছেন, আর মোটামুটি যা কিছু আপনার জানা আছে সমস্ত কিছু আমাকে বলবেন। হাসপাতালের ঠিকানা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তবে উনি সেখান থেকে ফিরেছেন প্রায় মাস 6 হলো। তবে তবুও মাঝে মাঝে ডাক্তার দেখানোর জন্য ওনাকে নিয়ে যেতে হয়। আপনি কি কিছু সন্দেহ করছেন নিখিলেশ বাবু? নিখিলেশ গম্ভীর গলায় বলে উঠল, সন্দেহ করার জন্য একটা ভিত্তি থাকা প্রয়োজন, সেটাই আমি খুঁজতে চাইছি। আচ্ছা, আর একটা প্রশ্ন, যে সোনার মূর্তিটার কথা আপনি বলছেন, সেই সোনার মূর্তিটা কি আপনাদের কাছে কেউ কিনতে চেয়েছিল? না, এমন তো হতেই পারে, দামি জিনিস কেনার জন্য অনেকেই থাকে। কাবেরী দত্ত বেশ কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, না নিখিলেশ বাবু, তেমন কিছু তো আমার মনে পড়ে না। কাবেরী দত্ত কিংবা তার মেয়ের কাছ থেকে আর তেমন কিছু জানা গেল না। তবে একটা লোকের কথা বোঝা গেল, যে লোকটা বাড়ির আশেপাশে মাঝে মাঝে আসতো আর সে একটা বাঁশি বাজাতো, কিন্তু তাকে বাড়ির মধ্যে ঢুকতে কেউ দেখেনি। তাহলে দোতলায় উঠে সোনার মূর্তিটা ওখান থেকে নিয়ে গেল কে? নিত্যানন্দের উপর যে একটু সন্দেহ হতে লাগলো সেটাই স্বাভাবিক। ফিরে আসার আগে নিত্যানন্দের সাথে দেখা হলো। নিখিলেশ বলল, নিত্যানন্দ, একটা কথা বলো তো, তোমার কি মনে হয় ওই সোনার মূর্তিটা দোতলার ঘরের ভেতরের আলমারি থেকে কেউ বার করে নিয়ে চলে যেতে পারে? নিত্যানন্দ আমাদের কথা শুনে একবার এদিকে ওদিকে তাকালো, তারপর চাপা স্বরে বলল, বাবু, আমার কিন্তু একটা কথা মনে হয়। আমার মনে হয় ওই আমাদের বাবুই ওই সোনার মূর্তিটা বার করে কোথাও একটা রেখেছে, এখন মনে করতে পারছে না। আপনি তো জানেন না, বাবু সুস্থ নয়, বাবুর মাথায় ব্যারাম আছে। কিন্তু তোমার দিদিমণি তো বললো তার মাথার গোলমাল এখন খানিকটা স্বাভাবিক হয়ে গেছে। তাছাড়া নিজের বাড়ির জিনিস সে নিজে বার করে রাখবে কোথায়? আপনি জানেন না বাবু, আমাদের বাবুর মাথায় গোলমাল এখন ঠিক হয়ে গেছে, কিন্তু ওই মাঝে মাঝে সেটা আবার বেড়ে যায়। কোনো গান শুনলে কিংবা কোনো জোরে শব্দ শুনলে আবার ওই পাগলামিটা বেড়ে যায়। এই কথায় নিখিলেশ কেমন যেন অবাক হয়ে নিত্যানন্দের দিকে তাকিয়ে বলে, গান শুনলে? কিন্তু তুমি এই ব্যাপারটা কি করে জানলে? পাশের বাড়ির ভবানী বাবু রোজ সকালে রেডিওতে গান চালাতো। ওই গানের শব্দ সকালে বাবুর কানে এসে লাগতো, তারপরেই সকালে বাবু চেঁচামেচি শুরু করে দিত। তারপর তো ভবানী বাবুকে বলে তার রেডিও বন্ধ করে দেওয়ার কথাও বলেছিল দিদিমণি। ভবানী খুব ভালো লোক, তাই রাজি হয়েছে। গান চালায় বটে, কিন্তু খুবই আস্তে আস্তে। বড় অদ্ভুত ব্যাপার, গান শুনলে ওনার পাগলামি বেড়ে যায় কিংবা জোরে শব্দ শুনলে। আচ্ছা, এই ময়না পাখি যেটা তোমাদের বাড়িতে ছিল তার ব্যাপারে? আর বলবেন না বাবু, পাখিটাকে আমি নিজের হাতে সকালে খেতে দিতাম। বাবু তো বছর 2 বাড়িতেই ছিল না, তখন আমি খেতে দিতাম। পাখিটার উপর বড্ড মায়া পড়ে গিয়েছিল। পাখিটাও কিন্তু বেশ ভালো কথা বলতে পারত। একবার কোনো কথা শুনলে সে কথা বলতেই থাকতো, তারপর সুর করে গান করতো। কত ভালোই না ছিল। নিখিলেশ কিছু বলল না, কিছু যেন একটা সে মনে মনে ভেবে চলেছে।
তবে আমি জানি যতক্ষণ না নিজে থেকে সেটা সে বলবে ততক্ষণ তার কাছ থেকে সেই কথা বার করা যাবে না। নিত্যানন্দ তখনও বলে চলেছে, দিদিমণি ভালো মানুষ বাবু, সাক্ষাৎ লক্ষ্মী। আর মেয়েটাও তেমনি হয়েছে, শান্ত, শিষ্ট, মিষ্টি। কিন্তু বাবুর মাথা খারাপ হয়ে যাওয়ার পর থেকে বাবু কেমন যেন বদলে গেল। আগে বাবু ভালো ছিল, এখন আমায় দু চোখে দেখতে পায় না। বাবু মনে করে ওই সোনার লক্ষ্মী মূর্তি নাকি আমি চুরি করেছি। আমি চুরি করে যাবোটা কোথায়? হ্যাঁ, আজ এত বছর হয়ে গেল আমি এই বাড়িতেই আছি। লক্ষ্মী মূর্তিটা নিয়ে পালানোর হলে তো আগেই চলে যেতে পারতাম। দেখো নিত্যানন্দ, এ বাড়িতে বাড়ির লোক ছাড়া রয়েছ তুমি, তাই প্রথম সন্দেহ কিন্তু তোমার উপরেই গিয়ে পড়বে। তাই তুমি যদি এ ব্যাপারে কিছু জেনে থাকো তাহলে সেটা আমায় বলে দিতে পারো। এই কথা শুনে নিত্যানন্দের দুটো চোখ কেমন যেন হয়ে গেল। বোঝা গেল সে ভীষণ ভয় পেয়েছে। সেভাবেই কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি সত্যি বলছি বাবু, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমার যা মনে হয়েছে আমি তো আপনাকে বললাম। আর ওই পাখি চুরি যাওয়ার আগে কিংবা সোনার লক্ষ্মী মূর্তি চুরি যাওয়ার আগে আমি বাইরের কাউকে বাড়িতে আসতেও দেখিনি যে আমি কারো নাম বলবো। নিখিলেশ এবার একটু গলা চড়িয়ে বলল, যদি বাইরের কেউ এ বাড়িতে না আসে তাহলে ওই পাখিটা না হয় হাওয়ায় উড়ে বাইরে চলে যেতে পারে, কিন্তু সোনার লক্ষ্মী মূর্তিটা বাইরে গেল কিভাবে? তাও বন্ধ আলমারির ভেতর থেকে। আমি জানি নিখিলেশ এই সময় কথা বলতে বারণ করেছিল, কিন্তু একটা কথা এই মুহূর্তে আমার হঠাৎ করে মনে পড়ে গেল। তাই নিখিলেশকে একটু পাশে এনে বললাম, দেখো নিখিলেশ, পাখিটার কথা আমি বলতে পারছি না, তবে মূর্তিটা তো আর ওই আলমারি থেকে একা একা বাইরে যাবে না। তুমি যেটা বললে, আমার মনে হয় নিত্যানন্দ যেটা বলছে সেটা পুরোপুরি অবিশ্বাস করা যায় না। কোনো সময় যদি রামমোহন বাবুর মাথায় আবার গন্ডগোল হয়, সেই মুহূর্তে তিনি যদি মূর্তিটা বার করে থাকেন, আবার তারপরে তিনি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে ব্যাপারটা ভুলে গেছেন, এমন তো হতেই পারে। তুমি যেটা বলতে চাইছো সেটা আমি বুঝতে পারছি অমরজিৎ, কিন্তু সমস্যা হলো রামমোহন বাবু অকারণে কেন এই কাজটা করবেন? তার মাথার সমস্যা তো সব সময় হচ্ছে না, কোনো একটা বিশেষ সময় হচ্ছে। সেটা যদি দিনের বেলা হয় তাহলে কেউ না কেউ তাকে ওই ঘরে ঢুকতে দেখতো, কিংবা আলমারি খুলে মূর্তি বার করার সময় কোনো শব্দ অন্তত শুনতে পেত। তাহলে এমন কি হলো যে কেউ জানতেই পারলো না, অথচ তিনি আলমারি থেকে মূর্তিটা বার করে ফেললেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে মূর্তিটা গেল কোথায়? এই কথার উত্তর আমার কাছে ছিল না, তাই আমি চুপ করে রইলাম। নিত্যানন্দের সাথে আরও কিছুক্ষণ কথা বলে নিখিলেশ অনেকভাবে তার কাছ থেকে কথা বার করার চেষ্টা করল, কিন্তু এক সময় নিত্যানন্দ কথা বলতে বলতে কেঁদে ফেলল। বলল, বাবু, এ বাড়ির লোকেদের আমি নিজের লোক ছাড়া কখনো ভাবিনি। আজ 8 বছর হয়ে গেল আমি এখানে আছি। ওই মেয়েটাকে আমি নিজের মেয়ের মতো মানুষ করেছি। দিদিমণি এ বাড়িতে কোনো কিছু করার আগে সব সময় আমার কাছে জিজ্ঞাসা করে নেয়। আমাকে ওরা নিজের বাড়ির লোকের মতোই মনে করে। বাবু আমায় তাই মনে করতো, কিন্তু বাবুর মাথা খারাপ হয়ে যাওয়ার পর বাবু অকারণে সবাইকে সন্দেহ করে। আমি চুরি করিনি বাবু, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। নিখিলেশ আর নিত্যানন্দকে তেমন কিছু বলতে পারল না। নিত্যানন্দ কাঁধের গামছায় চোখের জল মুছতে মুছতে বলল, বাবু, আমার যদি কিছু মনে পড়ে আমি ঠিক দিদিমণিকে নিয়ে আপনাকে বলে দেব। আপনি ওই সোনার লক্ষ্মী মূর্তিটা খোঁজার চেষ্টা করুন, বাবুর মনেও ঠিক ফিরে আসবে। এরপর আর কোনো কথাই হলো না। আমি আর নিখিলেশ বাড়িতে ফিরে এলাম। তবে বাড়ি ফেরার পরে নিখিলেশ বিকেলের দিকে কোথায় যেন একটা বেরিয়ে পড়েছিল। সে ব্যাপারে আমায় কিছুই বলেনি। আমি বুঝতে পারছিলাম নিখিলেশ কেসটা নিয়ে গভীরভাবে ভেবে চলেছে। আমিও ভাবছিলাম, তবে মনের মধ্যে দুটো প্রশ্ন ছিল। প্রথম, আমি যেটা এখনো পর্যন্ত বুঝতে পারছিলাম না সেটা হলো আসলে নিখিলেশ কাকে সন্দেহ করছে। ওই সোনার মূর্তিটা চুরি করলো কে? নিত্যানন্দ, নাকি রামমোহন বাবু, নাকি অন্য কেউ? আর দ্বিতীয় যেটা আমি ভাবছিলাম সেটা নিখিলেশ হয়তো নিজেও ভাবছিল,
ওই বাঁশি নিয়ে আসা লোকটা আসলে কে, যাকে রসময় ওই বাড়ির ছাদ থেকে দেখতে পেয়েছিল? সেই লোকটা বাড়ির আশেপাশে বাঁশি বাজাচ্ছিল কেন? তবে লোকটা বাড়ির ভেতরে আসেনি, বাড়ির বাইরে থেকে লোকটা কি করতে চাইছিল? এমন একটা লোক বাড়ির ভেতরে নজর রেখে যাবে যাকে কেউ চেনে না? তাহলে কি লোকটা সেই সোনার লক্ষ্মী মূর্তির কথাটা জানতো, তার জন্য এখানে এসেছিল? গোটা সন্ধেটা এভাবেই কেটে গেল। নিখিলেশ ফিরে এলো অনেকটা রাত্রির দিকে। তারপর আর কোনো কথা না বলে রাতের খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঢুকে পড়ল। আমি বুঝতে পারলাম সে এখন কেসটা নিয়ে গভীরভাবে ভাববে, তাই আমিও সময় নষ্ট না করে আমার আগের কেসের ব্যাপারটা লিখে রাখতে শুরু করলাম। পরদিন সকালে নিখিলেশের কাছে একটা টেলিফোন এলো। আমি তখন ব্যালকনির কাছে দাঁড়িয়ে বুঝতে পারলাম নিখিলেশ টেলিফোনে কারোর সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ পর টেলিফোন রেখে নিখিলেশ আমায় তার ঘরে ডাকলো। ঘরে যেতে দেখি নিখিলেশ চেয়ারে বসে টেবিলের কাছে একটা খাতা খুলে রেখে তাতে কিছু লিখে চলেছে। আমায় ঢুকতে দেখে বলল, নিশ্চয়ই ভেবেছো তোমায় না নিয়ে আমি কাল কোথায় গিয়েছিলাম। আসলে কাল ফিরতে যে আমার খানিকটা দেরি হবে সেটা বুঝতে পেরেছিলাম, তাই তোমায় নিয়ে যাইনি। যদি তুমি বাড়িতে থাকো তাহলে কৃষ্ণাকে তুমি কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে শান্ত রাখতে পারবে, আমি জানি। তবে আমরা দুজন যদি বেরিয়ে পড়ি তাহলে ফিরে আসার পর যে একটা কুরুক্ষেত্র হবে সেটা নিশ্চয়ই তোমার জানা রয়েছে। তাই অকারণে আমার উপর রাগ করে থেকো না, আমি একটা কাজে গিয়েছিলাম। তবে তবে কাজটা অর্ধেকটা হয়েছে। এবার তোমায় আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি আমায় দেবে, তাহলে বুঝতে পারবো আমি কি ভাবছি আর তুমি কি ভাবছো। হ্যাঁ, আমার মনেও কয়েকটা প্রশ্ন এসেছে নিখিলেশ, সেগুলো না হয় তোমায় বলবো, তবে আগে তোমারগুলো শুনি। আমি জানি অমরজিৎ, তুমি নিজেও বেশ একজন রহস্য সন্ধানী হয়ে উঠতে শুরু করেছো। তোমার মনে প্রশ্ন এসেছে, তার মানে তুমি কিছু একটা ভাবতে চেষ্টা করছো। এটা সব সময় করবে। যখনই কোনো একটা কেসে আমরা হাত দেব তখনই নিজের মতো করে সবকিছু ভাবার চেষ্টা করবে। আমি যে সবসময় সবকিছু সঠিকভাবে ভেবে বার করতে পারবো সেটা তো হয় না। মাঝে মাঝে আমায় তোমার সাহায্য কিংবা কৃষ্ণার সাহায্যও নিতে হয়। তাই তুমি তোমার মতো ভাবতে থাকলে কোথাও না কোথাও গিয়ে আমাদের ভাবনাটা মিলে যাবে। এখন আগে আমার প্রশ্নগুলো শোনো। হ্যাঁ, বলো বলো। রামমোহন বাবুর বাড়িতে যে ওই সোনার লক্ষ্মী মূর্তি রয়েছে সে কথা রামমোহন বাবু বাইরের কাকে কাকে বলেছিলেন, এবং রামমোহন বাবু ছাড়া আর অন্য কেউ সে কথা অন্য কাউকে বলেছিল কিনা? রামমোহন বাবু নিশ্চয়ই বাইরের কাউকে বলেছিলেন, কারণ তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে থাকার সময় তিনি নিজের অজান্তে কাউকে কিছু বলে থাকতে পারেন। তাছাড়া ওই মূর্তি তো রামমোহন বাবুর ঠাকুরদার আমলের, তাই রামমোহন বাবুর বাবা কিংবা তার ঠাকুরদার কাছ থেকে কেউ জানতে পারলে সেটা আমরা জানতে পারবো না। এমনকি কাবেরী দেবী কিংবা রসময়ী কিংবা নিত্যানন্দের কাছ থেকেও নিজেদের অজান্তে কেউ জেনে থাকতে পারে। অর্থাৎ সেই মূর্তির ব্যাপারে অনেকেই জানতো। সবাইকে খুঁজে বার করা আমাদের পক্ষে অসম্ভব না হলেও বেশ কষ্টকর। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, রামমোহন বাবু কি পুরোপুরি সুস্থ অবস্থায় বাড়িতে এসেছিলেন, নাকি তার মধ্যে মানসিক ভারসাম্যহীনতার কোনো কোনো লক্ষণ বর্তমান ছিল? আমার মনে হয় এই ব্যাপারটা রামমোহন বাবু যে হাসপাতালে ছিলেন তাদের সাথে কথা বললে ভালো জানা যাবে। তবে আমার মনে হয় তার মধ্যে কিছুটা লক্ষণ ছিল, কারণ তিনি যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন তুমি নিজেও দেখেছিলে যে তার আচরণ সামান্য অসংলগ্ন। তার বাড়িতেও অবশ্য সেটা আমরা দেখতে পেয়েছি। এমনকি কাবেরী দেবী, নিত্যানন্দ সকলেই একই কথাই বলছে। তৃতীয় প্রশ্ন, রামমোহন বাবু ওই যে বাঁশির সুর শুনতে পেতেন, সেই বাঁশির সুর কি তার মধ্যে কোনো পরিবর্তন করত? একবার ভেবে দেখো, যে বাঁশির সুর নিচের ঘরে রসময়ী কিংবা কাবেরী দত্ত, এমনকি নিত্যানন্দ পর্যন্ত আশা করি শুনতে পেত, সেটা উপরের ঘরে থাকা রামমোহন বাবুও নিশ্চয়ই শুনতে পেতেন। তিনি গানের শব্দে সামান্য রেগে উঠতেন। তাহলে বাঁশির শব্দ তার মধ্যে নিশ্চয়ই পরিবর্তন আনবে। সেটা যদি নিত্যানন্দ মিথ্যে না বলে আর যদি ব্যাপারটা ঠিক হয়, তাহলে বাঁশির শব্দ শুনে তার মধ্যে সামান্য পরিবর্তন আসতে পারে। কিন্তু আমি শেষ করতে দাও। আচ্ছা, রামমোহন বাবুর বাড়িতে যে ময়না পাখি অর্থাৎ মনু ছিল, সে কি নিজে থেকে কোথাও পালিয়ে গেছে, নাকি তাকে বাড়ি থেকে কেউ বার করে নিয়ে গেছে? একবার ভেবে দেখো, কেউ যদি তাকে খুন করার চেষ্টাও করে, তার মৃতদেহটা নিয়ে যাবে কেন? তার মানে তাকে কেউ সরিয়ে ফেলেছে। সে
কে? ওই বাঁশি বাজানো লোকটা? কিন্তু সে বাড়ির ভিতরে ঢুকলো কখন? ব্যাপারটা আমি নিজেও কিছু ভেবে উঠতে পারিনি এখনো। তবে আমার মনে হয় ওই ময়না পাখিটা নিজেই কোথাও উড়ে চলে গেছে। এমনটা তো হতেই পারে, আর সেটাই সবচেয়ে স্বাভাবিক। শেষ প্রশ্ন, কাবেরী দত্ত এবং রামমোহন দত্তের মধ্যে সম্পর্কটা কেমন? নিত্যানন্দ বলেছে রামমোহনবাবু সবাইকেই সন্দেহ করেন। তাহলে আমরা যখন ও বাড়িতে ছিলাম, রামমোহনবাবু কিছু একটা বলতে গিয়ে কাবেরী দত্তকে দেখে চুপ করে গেলেন কেন? তিনি আমাদের এমন কি বলতে চাইছিলেন যেটা কাবেরী দেবীর সামনে বলা যাবে না? আমার মনে হয় তিনি হাসপাতালে থাকার কথাটাই বলতে চাচ্ছিলেন, আর তখনই কাবেরী দেবী চলে আসেন, আর তাই তিনি চুপ করে যান। নিখিলেশ খাতা বন্ধ করে আরাম কেদারায় হেলান দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এবার বলো, তোমার কঠিন প্রশ্নটা শুনি। আচ্ছা, তোমার কথা যদি সত্যি ধরে নিই, মানে রামমোহন বাবুর কোনো গান কিংবা শব্দে সামান্য সমস্যা হতো, তাহলে ওই বাঁশি বাজানো লোকটা সে কথা জানতে পারলো কিভাবে? সে কি বাঁশি বাজিয়ে রামমোহন বাবুকে উত্তেজিত করতে চাইছিল কোনো কারণে? আর সেটা যদি হতো, তাহলে তো সেটা কাবেরী দেবী কিংবা নিত্যানন্দ বুঝতে পারত। তিনি উত্তেজিত হয়ে পড়লে চেঁচামেচি করতেন। সেই কথা তো তারা কেউ বলেনি, এমনকি রামমোহন বাবু নিজেও তো আমাদের কিছু বলেননি। তুমি ভুলে যাচ্ছ অমরজিৎ, রামমোহনবাবুর মানসিক সমস্যা রয়েছে। তিনি কখন আমাদের কি বলছেন তিনি নিজেই হয়তো জানেন না। সে কথা বাদ দাও, আর কিছু মনে হচ্ছে তোমার? কি যেন একটা আমি ভাবছিলাম, কিন্তু সেই মুহূর্তে সেটা মনে পড়ছিল না। আসলে নিখিলেশের বলা এতগুলো কথার মধ্যে আমার মাথা কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। তবু বললাম, ওই লোকটা কি? আদেও কি ওই লোকটার সাথে সবকিছুর কোনো সম্পর্ক আছে, নাকি কোনো ভবঘুরে লোককে রসময় দেখতে পেয়েছিল? কারণ তার বয়স খুব একটা বেশিও নয়, আবার খুব একটা কমও নয়। হতেই পারে অকারণে সে ব্যাপারটাকে গুলিয়ে ফেলছে। রসময়ী যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, সে অকারণে একটি কথাও বলেনি, প্রয়োজন ছাড়া কোনো উত্তেজনা দেখায়নি। তার বয়সী মেয়ের মধ্যে এমন একটা ব্যাপার থাকা তার বুদ্ধির পরিচয় দেয়। তাই তার কথা কখনো ফেলে দেওয়া যাবে না। ওই লোকটাকে খুঁজে বার করা দরকার, কিন্তু সমস্যা হলো সোনার মূর্তি আর পাখি চুরি যাওয়ার পর লোকটাকে আর দেখা যায়নি কেন? কেন 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 চুরিটা করলো কে? নিখিলেশ আর আমি ঘরের মধ্যে চুপ করে বসে রইলাম। খোলা জানলা দিয়ে হাওয়া ঢুকে আমাদের গায়ে এসে লাগতে শুরু করলো। অনেকদিন পর এমন একটা কেস হাতে এসেছে যেখানে এখনো পর্যন্ত কোনো সূত্র আমরা খুঁজে পাইনি, শুধুমাত্র ওই বাঁশি বাজানো লোকটা ছাড়া। তাও যাকে ভালোভাবে রসময় দেখতে পায়নি। এই একটা মাত্র সূত্রের ওপর ভিত্তি করে নিখিলেশ ওই সোনার মূর্তি খুঁজে বার করতে কি পারবে? সত্যিই কিন্তু আমার মনে হচ্ছিল নিখিলেশের কাছে কেসটা বড্ড শক্ত হয়ে গেছে, কারণ জানার মতো তেমন কিছুই নেই। পরদিন সকালেও নিখিলেশ কোথাও বেরিয়ে পড়ার আগেই দাসবাবু এসে হাজির। দাসবাবুকে দেখে আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার, কোনো নতুন কেস নাকি? কিন্তু এখন তো একটা কেস রয়েছে। অন্য কোনো কেস কিন্তু সে এখন নিতে পারবে বলে আমার তো মনে হয় না। আরে না না, আগের কেসের অপরাধী ধরা পড়েছে, সেই ব্যাপারটাই নিখিলেশবাবুকে জানাতে এলাম। উনি বলেছিলেন আমায় একবার আসতে, তাই। নিখিলেশ ঘরে ঢুকে বসতে বসতে বলল, আচ্ছা দাসবাবু, উত্তর কলকাতার দিকে একটা মানসিক হাসপাতাল রয়েছে না, কি যেন নাম ওটার? দাসবাবু নিখিলেশের কথা শুনে একবার হেসে উঠে বললেন, হ্যাঁ রয়েছে, কিন্তু নিখিলেশবাবু কাকে ভর্তি করাতে হবে? কি ব্যাপার বলুন তো, এখন মানসিক রোগীদের নিয়েও রহস্য সমাধান করছেন নাকি? দাসবাবু কোনো কিছু না জেনেই কথাটা বলেছিলেন। আমি সামান্য হেসে বলে উঠলাম, এর জন্যই বোধহয় বলে পুলিশের অনুমান করার ক্ষমতাটা অনেকটা প্রবল দাসবাবু। আপনি কোনো কিছু না জেনেই কিন্তু বেশ ভালোই অনুমান করেছেন। আসলে নিখিলেশ এবার যে কেসটা নিয়ে পড়েছে সেটা একজন মানসিক রোগীকে নিয়ে। তবে এই কেসে এখনো পর্যন্ত কোনো সূত্র আমরা পাইনি। আমার কথা শুনে দাসবাবু একটু অবাক হয়ে গেলেন, তারপরে বললেন, তাই নাকি নিখিলেশবাবু? আচ্ছা, আপনি চিন্তা করবেন না একদম। যা যাবতীয় সাহায্যের দরকার আমি সব করব। এই মানসিক হাসপাতালের আমার দু একজন চেনা পরিচিত রয়েছে, তাই সেখান থেকে যতটা প্রয়োজন আমি আপনাকে তথ্য জোগাড় করে দেব। কিন্তু আপনি কবে যাবেন? আজকে? নিখিলেশ চেয়ারে হেলান দিয়ে কিছুক্ষণ ভাবল, তারপরে বলল, না দাসবাবু,
আমার আজ যাওয়া হবে না, তবে কাল সকালের দিকে একবার যেতে পারি। আমি আগে থানায় যাব, তারপর আপনাকে নিয়েই না হয় সেখানে যাব, তাহলে আমার কাজের সুবিধে হবে। আমার সাথে অমরজিৎ থাকবে। আচ্ছা, আমার একটা অন্য কাজ রয়েছে জানেন, তা আপনার অপরাধী ধরা পড়েছে, এবার আমার মুক্তি। দাসবাবু একটু ইতস্তত করে বললেন, মানে মুক্তি কিনা সেটা ঠিক বলতে পারছি না। আপনার কথা মতো দুজনকে ধরার চেষ্টা করেছিলাম, তবে একজনকে ধরা গেছে আর একজনকে এখনো ধরা যায়নি। এবার তাকে না ধরা পর্যন্ত মানে। নিখিলেশ চেয়ারে হেলান দিল, তারপর বলল, এই তো সমস্যা হলো, এখন অপরাধী সজাগ হয়ে থাকবে, তাকে এত সহজে আর ধরা যাবে না। তবে একজনকে যখন ধরা গেছে তার মুখ থেকে সমস্ত কথাই আপনারা বার করতে পারবেন, আমাকে এই কেসে আর নাক গলাতে হবে না। আপনি সকালে থানাতেই থাকবেন, আমি কাল আসবো। দাসবাবু চলে যেতে আমি নিখিলেশকে বললাম, নিখিলেশ, আজ তুমি কোথায় যাবে বললে? আজকের দিনটা আমি অপেক্ষা করতে চাইছি। আসলে আজ সকালেই একবার কাবেরী দত্তকে টেলিফোন করেছিলাম, ওনার সাথে কথা বলে জানতে পারলাম রামমোহনবাবুর শরীর এখন খানিকটা সুস্থ হয়েছে। তাই আজ একবার রামমোহনবাবুর সাথে টেলিফোনে দুপুরের দিকে কথা বলে নেব, তারপর কাল সকালেই যাব, কারণ কাল সকালে মানসিক হাসপাতাল ছাড়াও আরও একটা জায়গায় যেতে হবে। আজকের দিনটা অপেক্ষা করতে চাইছি, যদি আরও কিছু জানা যায়। আজ বিকেলে তুমি আর আমি একবার রামমোহনবাবুর বাড়িতে যাব, একটা কাজ আছে। বিকেলের দিকে আমি আর নিখিলেশ বেরিয়ে পড়লাম রামমোহন বাবুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তবে মাঝপথে কিন্তু আমাদের সাথে যুক্ত হলো আরও একজন। তাকে আমি কখনোই দেখিনি। নিখিলেশও তার ব্যাপারে তেমন কিছুই বলল না, তবে দেখতে পেলাম তার হাতে একটা সাদা রঙের কাগজ মোড়ানো রয়েছে। আমরা কোনো কথা না বলে রামমোহন বাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। বাড়িতে ঢুকতেই দেখি নিত্যানন্দ এবং কাবেরী দত্ত বাইরের বসার ঘরেই বসে রয়েছেন। আমাদের দেখতে পেয়ে কোনো কথাই বললেন না। নিখিলেশ ইশারা করতেই নিখিলেশ আর সেই লোকটা সিঁড়ি দিয়ে উঠে গেল উপরের দিকে। আমি নিচে বসে রইলাম বোকার মতো। কি হয়ে চলেছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। একটু পরেই শুনতে পেলাম একটা বাঁশির শব্দ, আর সেই বাঁশির শব্দটা শোনার পরেই বুঝতে পারলাম আমাদের সঙ্গে যেই লোকটা এসেছে সে আসলে উপরে দোতলার ঘরের কাছে গিয়ে বাঁশি বাজাচ্ছে, আর নিখিলেশ ওপরে কিছু একটা করছে। তবে এই সব কিছুর মধ্যে আসলে যে কি করতে চাইছি সেটা আমি বুঝতে না পেরে একবার কাবেরী দত্ত আর একবার নিত্যানন্দের দিকে তাকিয়ে রইলাম। একটু পরেই নিচের ঘর থেকে রসময়ী নিজেও বেরিয়ে এলো। প্রায় 15 মিনিট পরে উপর থেকে নেমে এলো নিখিলেশ আর সেই লোকটা। নিখিলেশ সেই লোকটার সাথে ঘরের বাইরে গিয়ে কিছু কথাবার্তা বলে বোধহয় তাকে চলে যেতে বলল। তারপর আমাদের কাছে এসে বসল। দেখুন কাবেরী দেবী, একটা অনুমান আমি করতে পারছি, তবে তার জন্য আমায় রামমোহনবাবু যে হাসপাতালে ছিলেন তাদের সাথে কথাবার্তা বলতে হবে। আমার খানিকটা সময় লাগবে। রামমোহনবাবুর সাথে আপনারা এমন কোনো ব্যবহার করবেন না যাতে তিনি উত্তেজিত হয়ে পড়েন। তার সাথে অতি স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করবেন। তারপর বাকিটা আমি দেখছি কি করা যায়। নিখিলেশ বাবু, আপনারও কি মনে হয় বাঁশির শব্দটার জন্য ওনার মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে? আমি যতটা জানি, মানসিক ভারসাম্যহীন মানুষদের ক্ষেত্রে শব্দ কিন্তু একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। এই শব্দকে খুব সঠিকভাবে কাজে লাগাতে পারলে মস্তিষ্কে একটা প্রভাব ফেলা যায়, অনেকটা সম্মোহনের মতো কাজ করে ব্যাপারটা। তাই এক্ষেত্রে রামমোহনবাবুর কাছে বাঁশির শব্দটা সম্মোহনের মতো কাজ করেছে কিনা সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তার জন্য আমাদের বেশ খানিকটা সময় লাগবে। এই সময়ের মধ্যে রামমোহনবাবু যেন বাড়ি থেকে কোথাও না যায়, আর প্রয়োজন হলে আপনারা তাকে চোখে চোখে রাখার চেষ্টা করবেন। বাঁশির শব্দ শুনতে পেলেই কিন্তু আপনারা রামমোহনবাবুর উপর নজর রাখবেন আরো ভালো করে। বাবু বাবু আমাদের ঠিক হয়ে যাবে তো বাবু? বাবুর কোনো ক্ষতি হবে না তো? তার জন্যই আমি চেষ্টা করছি নিত্যানন্দ, আশা করছি সবটা ঠিক করে দিতে পারবো। তবে ময়না পাখিটা কোথায় গেল সে ব্যাপারে কিন্তু আমি এখনো কিছুই জানতে পারিনি। নিখিলেশ আর আমি বেরিয়ে এলাম রামমোহন বাবুর বাড়ি থেকে। পথে নেমে নিখিলেশকে বললাম, ওই লোকটাকে তুমি বাঁশি বাজানোর জন্য নিয়ে এসেছিলে কেন বলো তো? বাঁশির শব্দ রামমোহন বাবুর উপর ঠিক কেমন প্রভাব ফেললো? যাকে আমি নিয়ে এসেছিলাম সে একজন বাঁশি বাজানোর ওস্তাদ। 2-3টে সুর তাকে বাজাতে বললাম। এক একটা সুর কিন্তু এক এক রকম প্রভাব ফেলেছিল রামমোহন বাবুর উপরে।
তিনি ঘুমিয়েছিলেন, অথচ আমি বুঝতে পারছিলাম তার পরিবর্তনগুলো, কারণ কাবেরী দেবীকে আগেই বলা ছিল তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে ঘরের আলো জ্বালিয়ে রাখতে। আমার বিশ্বাস ওই বাঁশিওয়ালা লোকটার বাঁশির শব্দের কোনো প্রভাব রামমোহন বাবুর উপর পড়েছে, কিন্তু এখানেও একটা খটকা রয়েছে। ওই বাঁশিওয়ালা লোকটা জানলো কি করে বাঁশির প্রভাব রামমোহন বাবুর উপর পড়বে? একটা কথা আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল, তাই এবার সেটা বলে ফেললাম। বাঁশিওয়ালা নিশ্চয়ই জানতো রামমোহন বাবুর মানসিক সমস্যা রয়েছে, আর এই ব্যাপারটা রামমোহন বাবুর বাড়ির কাছ থেকে জানতে না পারলেও হাসপাতাল থেকে জানতে পারার কিন্তু একটা সুযোগ আছে। এমন কিছু হয়নি তো যে ওই হাসপাতাল থেকে কেউ রামমোহন বাবুর পিছনে এখানে এসেছে? কথাটা আমিও ভেবেছি, কিন্তু তাহলে এতদিন পরে কেন? রামমোহন বাবু ছাড়া পেয়েছেন মাস 6 আগে, তাহলে মাত্র মাস খানেকের মধ্যে ব্যাপারটা হলো কেন? 5 মাস অপরাধী কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, তাই আমি চুপ করে রইলাম। সেদিন বাড়ি ফিরে নিখিলেশ অনেকক্ষণ ধরে তার ঘরে আলো জ্বালিয়ে খাতায় কি সব যেন লিখল। আমিও নিজের কাজ করতে লাগলাম। বেশ বুঝতে পারছিলাম কাল সকালে দাসবাবুর সাথে ওই মানসিক হাসপাতালে গেলেই আমরা একটা সূত্র খুঁজে বার করতে পারবো, আর তারপরে সেই সূত্র ধরে নিখিলেশ পৌঁছতে পারবে অপরাধী পর্যন্ত। কিন্তু নিখিলেশের ভাবনা যদি সঠিক হয়, তাহলে এমন একটা অদ্ভুত ব্যাপার এর আগে আমরা কখনো দেখিনি। বাঁশি বাজিয়ে কোনো মানুষকে প্রভাবিত করা, তাহলে কি সোনার লক্ষ্মী মূর্তি রামমোহন বাবু নিজেই? পরদিন সকালে ঘুম ভেঙে উঠে নিখিলেশের ঘরের কাছে গিয়ে দেখি তার ঘরের দরজা খোলা। নিখিলেশ গম্ভীর মুখে চেয়ারে বসে রয়েছে। তার মুখটা অমন দেখে বললাম, কি ব্যাপার, তোমার না দাসবাবুর সাথে হাসপাতালে যাওয়ার কথা, কখন বেরোবে? নিখিলেশ আমার দিকে তাকালো না, গম্ভীর মুখে সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, আমার যদি একটা খবর আছে। রামমোহন বাবুর পোষা ময়না, অর্থাৎ ওই পাখি মনু, আধখানা মৃতদেহটা পাওয়া গেছে রামমোহন বাবুর বাড়ির পেছনের দিকের পাঁচিলের ওপাশে। দেখে মনে হচ্ছে কুকুর কিংবা অন্য কোনো পশু খানিকটা খেয়েছে, তবে ওটা যে মনুর মৃতদেহ সেটা বাড়ির সকলে শনাক্ত করেছে। এমনকি রামমোহন বাবু নিজেও খানিকটা ভেঙে পড়েছেন। আমি কথা শুনতে শুনতে সামনের চেয়ারে ধপ করে বসে পড়লাম। তারপর বললাম, তার মানে রামমোহন বাবু ঠিকই বলেছিলেন, ওই সোনার লক্ষ্মী মূর্তি চুরি করার জন্য আগে পাখিটাকে ওখান থেকে সরানো হয়েছিল, কারণ পাখিটা বোধহয় অপরাধীর পথে একটা বাধা তৈরি করেছিল। কিন্তু খটকা 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 অর্জিত খটকা একটাই, বাড়ির ভিতরে ঢুকে পাখিটাকে যদি কেউ খুন করে, তাহলে তার মৃতদেহটা বাইরে নিয়ে গিয়ে ফেললো কেন? ব্যাপারটা ঘটে গেল অথচ কেউ দেখলো না, তাহলে অপরাধী কি ওই বাড়ির মধ্যেই আছে? আমি নিখিলেশের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইলাম। কেসটা অনেক সহজ হয়ে এসেছিল বলে মনে হয়েছিল, কিন্তু এবার মনে হলো আবার প্রথম থেকে শুরু করতে হবে। নিখিলেশ আর আমি সেদিন সকালেই গিয়ে পৌঁছাই রামমোহন বাবুর বাড়িতে। রামমোহন বাবুর বাড়িতে ঢুকতেই নিত্যানন্দের সাথে আমাদের দেখা হয়। নিত্যানন্দের মুখে একটা শোকের ছায়া। সে আমাদের দেখে এগিয়ে এসে বলে, বাবু, আমাদের মনুকে কে যেন মেরে রেখে গেছে ওই পাঁচিলের ও পাশে। খবরটা আমি পেয়েছি নিত্যানন্দ, কিন্তু এমন কাজ কে করতে পারে বলে তোমার মনে হয়? বাড়ির বাইরে থেকে কেউ ভেতরে ঢুকে পাখিটাকে ওভাবে নিয়ে গেল, আর পাখিটা চিৎকার করলো না? তোমরা তো বলো পাখিটা নাকি কথাও বলতে পারে। এটাই তো বুঝতে পারছি না বাবু, বাইরের কোনো লোক ওর খাঁচার সামনে গিয়ে দাঁড়ালে ও চেঁচাতে শুরু করে, ওর গায়ে হাত দেওয়া তো দূরের কথা। নিখিলেশ কিছু একটা ভেবে চলেছিল, তাই সেভাবেই বলল, আচ্ছা নিত্যানন্দ, পাখিটার মৃতদেহটা প্রথম কে দেখেছে? পাঁচিলের উপারে জঙ্গল মতো জায়গাটার পাশে একটা খেলার মাঠ রয়েছে, ও পাশের পাড়ার ছেলেরা খেলতে এসেছিল। খেলতে খেলতেই তাদের বলটা এপাশে চলে আসায় খুঁজতে এসে মৃতদেহটা দেখতে পায়। তারপর তাদের চেঁচামেচি শুনে আমি ওই পাঁচিলের কাছে গিয়ে দাঁড়াই। সবটা শুনে আমি তাড়াতাড়ি এসে বাবুকে ডেকে নিয়ে যাই। বাবু তো মৃতদেহটা দেখেই চেঁচামেচি শুরু করে দিয়েছিল। কোনো রকমে তাকে শান্ত করে বাড়িতে আনা হয়েছে, মৃতদেহটাও তুলে রাখা হয়েছে। বাহ, এটা খুব ভালো কাজ করেছো। তবে নিশ্চয়ই মৃতদেহটা অনেক দিনের পুরনো।
দেখে তো তাই মনে হচ্ছে, গোটা শরীরটা কেমন যেন কালচে হয়ে গেছে। এখানে ওখানে কুকুর বিড়ালের মাংস খুব লেগেছে। বাবু, দেখে চেনাই যায় না আমাদের মনু বলে। তবে মনুর গলায় একটা রবারের গোল মালার মতো ছিল, ওটা বাবু নিজেই পরিয়ে দিয়েছিল, সেটা দেখেই চেনা গেছে। আমাদের আর কোনো কথা হলো না। নিখিলেশকে নিয়ে নিত্যানন্দ বাড়ির পেছনের দিকের একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। সেখানে একটা কাপড়ে কিছু একটা রাখা রয়েছে। সেখানে এসে দাঁড়াতেই কেমন একটা বীভৎস পচা গন্ধ পাওয়া গেল। আমি বাধ্য হয়ে নাকে রুমাল দিলাম। নিখিলেশ রুমাল বার করে নাকে দিল, তবে এগিয়ে গিয়ে নিত্যানন্দকে বলল, এবার কাপড়টা খোলো তো দেখি। নিত্যানন্দ গামছাটা নাকে চাপা দিয়ে কাপড়টা খুলে ধরল, আর দেখতে পেলাম একটা পাখির মৃতদেহ কালচে হয়ে পড়ে রয়েছে। তার দুটো চোখ কেমন যেন সাদাটে হয়ে গেছে। দেখেই বোঝা যায় অনেকদিন আগে মারা গেছে, পচে গলে ঢোল হয়ে গেছে। তাছাড়া এখানে ওখানে কত চিহ্ন। নিখিলেশের কিন্তু দেখলাম নাকে রুমাল চাপা দিয়ে ভালো করে পাখিটার একদম কাছে এগিয়ে গিয়ে দেখতে লাগলো। তারপর বলল, দেখে মনে হচ্ছে পাখিটার গলাটা মুচড়ে মারা হয়েছে। ভালো করে দেখলে বোঝা যাবে গলাটা একপাশে ঘোরানো রয়েছে। বড় নৃশংসভাবে মারা হয়েছে। নিত্যানন্দ, তুমি ঘরে যাও, গিয়ে তোমার দিদিমণি কিংবা বাবু যে আছে তাকে বলো আমরা এসেছি। নিত্যানন্দ বাড়ির ভেতরে চলে গেল। আমি আর নিখিলেশ সেই মরা পাখিটার কাছে দাঁড়িয়ে রইলাম। আমি এবারে বললাম, আমার কিন্তু মনে হয়েছিল পাখিটা নিজে থেকেই উড়ে চলে গেছে, তবে এখন তো সেটা আর মনে হচ্ছে না। আরো একটা নতুন সমস্যা হলো অমরজিৎ, পাখিটাকে খুন করলো কে? আর যে খুন করলো তাকে কি পাখিটা চিনতো? কাবেরী দত্ত আমাদের পাশে এসে দাঁড়িয়ে নিত্যানন্দের উদ্দেশ্যে বললেন, পাখিটা আবার কাপড়ের মধ্যে রাখো, বিকেলের দিকে না হয় আমি পুড়িয়ে দেব। আচ্ছা নিখিলেশ বাবু, আপনারা যদি ঘরে এসে বসতেন। নিখিলেশ তখন পাঁচিলের দিকে এক দৃষ্টিতে দেখে চলেছে, যেন কিছু একটা খুঁজে চলেছে। সেই দিকে তাকিয়ে নিখিলেশ বলে, ঘরে গিয়ে বসাই যায় কাবেরী দেবী, কিন্তু পাখিটার মৃত্যুর কথা শুনে আপনার স্বামীর প্রতিক্রিয়া কেমন ছিল? সে বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। তারপর অতি কষ্টে তাকে সামলানো গেছে, নিজের ঘরেই আছেন এখন। পাখিটাকে সব থেকে বেশি ভালো বোধ হয় আপনার স্বামী বাঁচতেন, তাই না? আর যে 2 বছর তিনি মানসিক হাসপাতালে ছিলেন তখন পাখিটাকে দেখাশোনা করতো কে? বেশিরভাগ সময় নিত্যানন্দই করত। মাঝে মাঝে আমি তাকে ছোলা খেতে দিতাম। তাছাড়া খাঁচার দরজা খুলে ওকে মাঝে মাঝে ঘরে ছেড়েও রাখা হতো। ও কোথাও যে চলে যাবে তেমন ভয় ছিল না, কোথাও গেলে আবার ফিরে আসতো। আমার বের রসময়ও পাখিটাকে খুব ভালোবাসতো। সেই লোকটা, মানে যেই লোকটাকে আপনার মেয়ে দেখেছিল, সে এর মধ্যে কি আপনাদের বাড়ির কাছাকাছি এসেছিল? কাবেরী দেবীর মুখ যেন আরো বেশি রহস্যময় হয়ে উঠল। একটা কথা মনে হচ্ছে নিখিলেশ বাবু, তবে আপনি সেটা মানতে চাইবেন কিনা আমি জানি না। আমার মনে হয় ওই পাখিটাকে আমার স্বামী খুন করেছে। কাবেরী দেবীর কথায় আমি অবাক হয়ে গেলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম নিখিলেশের মুখ আগের মতোই চিন্তামগ্ন রয়েছে। সে নিতান্তই তাচ্ছিল্যের সাথে বলে উঠল, সেটাই আমি জানি কাবেরী দেবী, কিন্তু আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হলো, হঠাৎ করে তিনি কেন পাখিটাকে অমন নৃশংসভাবে খুন করতে গেলেন, যেখানে তিনি পাখিটাকে এত ভালোবাসতেন? আর বাঁশি বাজানো লোকটার সাথে রামমোহন বাবুর যে একটা সম্পর্ক আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সেই সম্পর্কটা কিসের? আপনি হয়তো নিত্যানন্দের কাছে শুনেছেন একটু জোরে শব্দ বা কোনো সুর উনি শুনতে পারতেন না, তাহলে তার মধ্যে একটা পরিবর্তন হয়ে যেত। এখন আমার মনে হচ্ছে বাঁশির সুরে এমন কিছু একটা ছিল যে তার মাধ্যমে ওনাকে কেউ আবার পাগল করে দেওয়ার চেষ্টা করছিল। এই উত্তরটা যেন নিখিলেশের মনের মতন হলো না। সে ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি রামমোহন বাবুর সাথে একটু কথা বলতে চাই অমরজিৎ, তুমি একটু নিচে থাকো। আসলে আমি একা কথা বললে ব্যাপারটা ভালো হবে, বুঝতেই পারছো। কাবেরী দেবী, ওনার শরীর ঠিক আছে তো এখন? ঠিক আছে, তবে মনু মারা যাওয়ায় বেশ খানিকটা ভেঙে পড়েছেন। সোনার লক্ষ্মী মূর্তি চুরি যাওয়ার ব্যাপারটা যেন একেবারেই ভুলে গেছেন। নিখিলেশ এগিয়ে গিয়েছিল, কি যেন একটা মনে হতে আমার দিকে তাকিয়ে বলল, অমরজিৎ, তুমিও আমার সাথে এসো,
যখন রামমোহন বাবুর সাথে আমি কথা বলবো। বাকি কথাগুলো নিখিলেশ আমায় কাছে ডেকে নিয়ে আস্তে আস্তে বলল। তারপর কাবেরী দেবীকে নিজের ঘরে রেখে আমরা দুজন সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। রামমোহন বাবুর ঘরের দরজা ভেজানো ছিল, সেটা আলতো করে খুলে নিখিলেশ শান্ত গলায় বলল, রামমোহন বাবু, ভেতরে আসবো? রামমোহন বাবু ঘরের জানলার কাছে দাঁড়িয়ে বাইরে পাঁচিলের দিকে তাকিয়েছিলেন। দেখে মনে হলো তিনি একটু আগে আমাদের সেখানে দেখেছেন। আমাদের দিকে না তাকিয়ে বলে উঠলেন, আপনার কাছে আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম নিখিলেশ বাবু, কিন্তু আপনি কিছুই করতে পারলেন না। তার আগেই সব শেষ হয়ে গেল। নিখিলেশ আমায় কথা বলতে বারণ করেছিল। সে যেটা বলেছিল আমি সেটাই করতে লাগলাম। নিখিলেশ বলল, আপনার সামান্য ভুল হচ্ছে রামমোহন বাবু। মনুর দেহটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন আগেই পাখিটা মারা গেছে। মানে আপনি আমার কাছে যখন গিয়েছিলেন তারও কয়েকদিন আগে। আপনার সোনার লক্ষ্মী মূর্তি চুরি হওয়ার আগেই পাখিটা মারা গেছে। যেদিন নিখোঁজ হয়েছে সেদিনই। সেখানে তো আমার কিছু করারই ছিল না। রামমোহন বাবু জানলা থেকে সরে বিছানার কাছে এসে বসে। তার মুখটা যেন আশ্চর্য রকম শান্ত বলেই মনে হলো। তা আপনি ঠিকই বলেছেন। আপনি আর কি বা করতেন? ততক্ষণে তো আমার মনু মারা গেছে। আপনি তো খোঁজ করেছেন ওই সোনার মূর্তিটার। তবে তবে আমার মনু যে এসবের চেয়েও দামি ছিল সেটা তো আপনারা বুঝবেন না। যা হওয়ার তা তো হয়েই গেছে এখন। নিখিলেশ হঠাৎ একটা অদ্ভুত কথা বলল। বিছানার একপাশে বসে রামমোহন বাবুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, রামমোহন বাবু, আপনার জন্য আমি একটা বাঁশির সুর নিয়ে এসেছি, এবার দেখুন তো। নিখিলেশ ডান হাত তুলে আমার দিকে ইশারা করতে আমি আস্তে আস্তে রামমোহন বাবুর ঠিক পেছনের দিকটায় এগিয়ে গিয়ে দাঁড়ালাম। রামমোহন বাবু তখন নিখিলেশের হাতের দিকে তাকিয়ে। নিখিলেশ তার জামার পকেটের ভেতর হাত ঢুকিয়ে বার করে নিয়ে এলো একটা টেপ রেকর্ডার। আর সেই টেপ রেকর্ডারটা চালু করতে সেটা থেকে একটা বাঁশির সুর ভেসে আসতে লাগলো। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম রামমোহন বাবুর দিকে। তিনি দুটো শান্ত চোখে তাকিয়ে আছেন টেপ রেকর্ডারের দিকে। রামমোহন বাবু বেশ কিছুক্ষণ টেপ রেকর্ডারের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো কেমন যেন তার গোটা শরীরটা কাঁপতে শুরু করেছে। খুব বেশি নয়, মৃদু একটা কাঁপুনি, সেটা তার গোটা শরীরটাকে নাড়িয়ে দিচ্ছিল। কারণ আমি তার ঠিক পেছনে দাঁড়িয়েছিলাম বলে ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম। রামমোহন বাবুর মাথাটা আস্তে আস্তে নিচু হয়ে আসতে লাগলো। ঠিক কিছুক্ষণ পরেই নিখিলেশ যেই বাঁশির সুর বন্ধ করে দিল, তখন তার গোটা শরীরটা কেমন যেন থেমে গেল। আর তারপরেই আমাদের চোখের সামনে রামমোহন বাবু জ্ঞান হারিয়ে বিছানার উপর লুটিয়ে পড়লেন। আমি পেছনের দিকে দাঁড়িয়েছিলাম বলে এর বেশি আর কিছুই দেখতে পাইনি। নিখিলেশের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। নিখিলেশ উঠে দাঁড়িয়ে বলল, অমরজিৎ, রামমোহন বাবুকে বাড়িতে রাখাটা ঠিক হবে না। ওই পাখিটার মৃত্যু রামমোহন বাবুর উপরে কিন্তু অনেক বেশি মানসিক চাপ ফেলেছে। তাই যে কোনো মুহূর্তে তার মানসিক রোগ আবার নতুন করে দেখা দিতে পারে। এ ব্যাপারে কথা বলা দরকার। চলো এক্ষুনি ঘর থেকে আমাদের চলে যেতে হবে। কথাটা বলে নিখিলেশ দরজার কাছে এগিয়ে গেছে। আমিও এগিয়ে গেছি। হঠাৎ করেই পেছনের দিক থেকে যেন একটা গর্জন শুনতে পেলাম। আর তাকিয়ে যেটা দেখতে পেলাম তাতে প্রবল ভয় পেয়ে গেলাম। বিছানার উপর পড়ে থাকা রামমোহন বাবু এখন উঠে দাঁড়িয়েছে। তার মুখটা কেমন যেন হিংস্র হয়ে উঠেছে। দুটো হাত সামনের দিকে তুলে মুখে একটা গর্জন করতে করতে তিনি আমাদের দিকেই ছুটে আসছেন। দরজা থেকে বিছানার দূরত্ব খুব একটা বেশি নয়। আমি কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলাম। নিখিলেশ হঠাৎ এক হাত দিয়ে আমায় সরিয়ে দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো। তারপর রামমোহন বাবুর ঘাড়ের একটা মোক্ষম জায়গায় হাত দিয়ে মারল। আমি দেখতে পেলাম রামমোহন বাবুর গোটা শরীরটা যেন কাঁটা কলা গাছের মতন মাটির উপরে থপ করে পড়ল। আমি ভয় পেয়ে বলে উঠলাম, হে নিখিলেশ, এটা তুমি কি করলে রামমোহন বাবুকে? নিখিলেশের মুখে কিন্তু কোনো ভয় কিংবা উদ্বেগ দেখা গেল না। তার বদলে তার মুখের কোণে ফুটে উঠল একটা হাসি। আমায় নিয়ে ঘর থেকে বেরিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে বলল, চিন্তা করুন অমরজিৎ, রামমোহন বাবুর কিচ্ছু হয়নি। তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছেন মাত্র।
আশা করি মিনিট 10 মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। ততক্ষণে আমাদের তার জন্য একটা ভালো ডাক্তার দেখা প্রয়োজন। তেমন হলে তাকে আবার মানসিক হাসপাতালে পাঠাতে হবে। যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এসব কিছুর পিছনে একটা বড় মাথা রয়েছে। কাবেরী দেবীর সাথে কথা বলে একজন ডাক্তারের কাছে রামমোহন বাবুকে দেখানো হলো। তখনও পর্যন্ত আমরা সেই বাড়িতেই রয়ে গেলাম। ডাক্তার সমস্ত কিছু দেখে শুনে বলল, কোনো কারণে হয়তো অতিরিক্ত রাগ কিংবা অতিরিক্ত মানসিক চাপের জন্য স্নায়ু দুর্বল হয়ে পড়েছে, তাই জ্ঞান হারিয়েছে। আমার মনে হয় ওনার কোনো মানসিক রোগ রয়েছে। একবার মানসিক রোগের ডাক্তার দেখানো দরকার। আমি ঘুমের একটা ইঞ্জেকশন দিয়েছি, আশা করছি কাল সকালের আগে ঘুম ভাঙবে না। তবে এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা দ্রুত কোনো একটা ব্যবস্থা করুন। আপনার হঠাৎ এমন কেন মনে হলো যে ওনার মানসিক রোগ রয়েছে? বেশ কিছু মানসিক রোগের ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়। যেমন কিছু লক্ষণ ওনার চোখ এবং ওনার জিভ থেকে আমি বুঝতে পেরেছি। তাছাড়া ওনার গোটা শরীরে আরো এমন কিছু লক্ষণ আছে যেগুলো থেকে মনে হয়েছে ব্যাপারটা। আপনাকে আমি সমস্যাটা ভালোভাবে বোঝাতে পারবো না। তবে অতিরিক্ত মানসিক চাপ কিংবা অতিরিক্ত রাগ এইসব কিছুতে অনেকে অনেকটা হিংস্র হয়ে থাকতে পারেন। সে সময় উনি সবকিছুই করতে পারেন, এমনকি কারোর খুন পর্যন্ত ওনার হাতে হয়ে যেতে পারে। হিংস্র অবস্থায় উনি যদি কিছু করে থাকেন তাহলে সে কথাটা ওনার পরবর্তীকালে মনে নাও থাকতে পারে, তাই না? ডাক্তার মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর বললেন, ওনার শরীরে বেশ কিছু স্নায়ুর ওষুধ ব্যবহার হয়েছে। দেখে যতটা বুঝতে পারলাম মনে হলো প্রায় অনেকটা বেশি সময় ধরে ওষুধ চলেছে। তাতে ওনার খানিকটা ভালোই হয়েছে, তবে আরো কিছুদিন ওষুধটা খাওয়ানো দরকার, না হলে সমস্যাটা বাড়বে। যত দ্রুত সম্ভব আপনারা ওনার কোনো একটা ব্যবস্থা করুন। কাল সকালে ঘুম ভাঙার পরে যদি আবার কোনো সমস্যা হয় তখন কিন্তু হিতে বিপরীত হবে। ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখলেও একটা বড় বিপদের সম্ভাবনা থাকে কিন্তু। নিখিলেশ ডাক্তারবাবুর সাথে আরও কিছু কথাবার্তা বলতে বলতে ডাক্তারবাবুকে বাড়ির বাইরের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। আমি বসে রইলাম কাবেরী দেবীর কাছে। কাবেরী দেবী দুটো হাত কপালের উপর দিয়ে হতাশভাবে বসেছিলেন। তার পাশে বসে রয়েছে তার মেয়ে রসময়ী। নিত্যানন্দ ঘরের একপাশে গামছা কাঁধে দাঁড়িয়ে আমাদের দেখছে। নিখিলেশ ফিরে আসতে কাবেরী দেবী বলে উঠলেন, নিখিলেশ বাবু, এখন আমাদের কি করণীয় বলুন তো? ওনাকে কি আবার মানসিক হাসপাতালে? নিখিলেশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেটা ছাড়া এই মুহূর্তে তো আমি অন্য কোনো আর উপায় দেখতে পাচ্ছি না। আর যদি আমার কথা শোনেন তাহলে আজ রাতের মধ্যেই ওনাকে সেই মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়া যায় যেখানে উনি ছিলেন। আসলে যদি এটাই হয় তাহলে কি হবে বলুন তো? তাহলে রামমোহন বাবুকে যে ডাক্তার দেখেছিলেন তিনি ওনার চিকিৎসা আরো ভালোভাবে করতে পারবেন। কাবেরী দেবী অনেকক্ষণ ধরে চিন্তা করলেন, তারপর বললেন, সেটাই আমাদের জন্য ভালো নিখিলেশ বাবু। উনি আগে সুস্থ হয়ে যাক, তারপর না হয় ফিরিয়ে আনা যাবে। নিখিলেশ দাসবাবুকে টেলিফোন করল। দাসবাবু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেললেন। সেদিন সন্ধ্যের মধ্যেই রামমোহন বাবুকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। তারপর দাসবাবু আর নিখিলেশ নিজেদের মধ্যে অনেকক্ষণ কি যেন কথাবার্তা বললেন। তারপর আমরা পুলিশের জিপে ফিরে এলাম বাড়িতে। গোটা দিন বাড়ির বাইরে ছিলাম, তাই বৌঠান সামান্য রাগ করল। খাবার টেবিলে খেতে বসে বৌঠান বলে উঠল, সকাল থেকে সেই যে বাইরে বেরিয়েছো, এখন ফেরার সময় হয়েছে। তুমি নিজে না হয় না খেয়ে থাকতে পারবে, কিন্তু ঠাকুরপো কেন? আসলে ওই রামমোহন বাবুর বাড়ির কেসটা এত জটিল হয়ে পড়েছে যে ওখান থেকে বাড়ি ফিরে আসার সময় পাইনি গো। রামমোহন বাবুকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিয়ে আমি তারপর এলাম। কথাটা শুনে বৌঠান কেমন যেন অবাক হয়ে আমাদের দিকে তাকালো। আমি বললাম, হ্যাঁ গো বৌঠান, ভদ্রলোক যেমন পাগলামি করছিলেন আমাদের দিকেই তো ছুটে এসেছিলেন। ব্যাপারটা বুঝতে পেরে নিখিলের সঠিক সময় আমায় সরিয়ে নিয়েছিল, না হলে তো। সেই যে সোনার লক্ষ্মী মূর্তির আর বাড়ির ময়না পাখি চুরি যাওয়ার সেই ব্যাপারটা না, সেই ব্যাপারটা এখনো সমাধান হয়নি। বেশ একরকম ব্যাপারটা শেষ করে ফেলেছিলাম। তার মধ্যে আজ সকালে ওই হারিয়ে যাওয়া ময়না পাখিটার মৃতদেহ বাড়ির পাঁচিলের ওপাশে পাওয়া গেছে। দেখে বোঝা যাচ্ছে বেশ কয়েকদিন আগের। এবার সমস্যা হলো, অন্য কেউ যদি পাখিটাকে খাঁচা থেকে বার করে তাহলে পাখিটা চুপচাপ রইল কেন? তার মানে এমনটাই হয়েছে যে পাখিটাকে অন্য কেউ বার করেনি।
পাখিটার চেনা কেউ খাঁচা থেকে বার করেছে, তাই সে আর সন্দেহ করেনি। আমার সেটাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে রামমোহন বাবু নিজেই কাজটা করেছেন, তবে এক্ষেত্রে তিনি সজ্ঞানে কাজটা করেননি। সেখানেই আমার সবচেয়ে বড় খটকা। রামমোহন বাবু কিংবা ওই বাড়ির কারোর ক্ষেত্রে কাজটা করা সব থেকে সহজ ছিল কিন্তু নিখিলেশ। কিন্তু রামমোহন বাবু এই কাজটা করে থাকলে তার মনে নেই যখন, তার মানে এমন কোনো অবস্থার মধ্যে তিনি কাজটা করেছিলেন যে সময় তার মানসিক অবস্থা সঠিক ছিল না। কিন্তু হঠাৎ করে তার মানসিক অবস্থার এমন পরিবর্তন হলো কি করে? আর যদি সেটাই হয় তাহলে তো তিনি চিৎকার চেঁচামেচি করবেন। সেই সময় বাড়ির কারোর ঘুম নিশ্চয়ই ভেঙে থাকবে। নিখিলেশ চিন্তিত মুখে ভাতের থালায় হাত রেখে বলল, ওটাই খুঁজে বার করতে হবে অমরজিৎ, আর তার জন্যই আমায় একটা পরিকল্পনা করতে হয়েছে। আশা করি কাল সকালে আমি নিশ্চয়ই ব্যাপারে কিছু না কিছু একটা করতে পারবো, জানাতে পারবো। নিখিলেশের মুখে সামান্য হাসি দেখা গেল। আমি বুঝতে পারলাম নিখিলেশ এমন কিছু একটা বুঝতে পেরেছে যেটা এই কেসে আমাদের সাহায্য করবে। কিন্তু সেটা কি, সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। কারণ রামমোহন বাবুকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মানে রামমোহন বাবুর কাছ থেকে এই মুহূর্তে তেমন কিছু জানা যাবে না। পরদিন সকালে নিখিলেশের সাথে আমি সেই মানসিক হাসপাতালে গিয়ে উপস্থিত হলাম। সেখানে একটা ঘরে রামমোহন বাবুকে রাখা হয়েছে। রামমোহন বাবু আমাদের দেখতে পেয়ে শান্তভাবে প্রশ্ন করলেন, নিখিলেশ বাবু, আপনি এসেছেন? আপনি একটু ওদের বলে দিন না আমার কিছু হয়নি, আমি এখন ঠিক আছি, শুধু শুধু ওরা আমায় এখানে ধরে রেখেছে। নিখিলেশ রামমোহন বাবুর বিছানার দিকে এগিয়ে গেল। রামমোহন বাবুর দুটো পায়ে শিকল বাঁধা রয়েছে। সত্যি বলতে দেখে একটু খারাপই লাগলো, কিন্তু কিছু করারও নেই। এই মানুষটা নিজেও জানেন না এই মানুষটা আমাদের উপর হামলা করতে চেয়েছিলেন। নিখিলেশ শান্ত স্বরে বলল, ওরা আপনার কোনো ক্ষতি করবে না রামমোহন বাবু। আপনার শরীরটা একটু খারাপ হয়েছে, তাই আমি নিজেই আপনাকে এখানে নিয়ে আসতে বলেছি। চিন্তা নেই, আপনি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। তবে আপনি নিশ্চয়ই জানেন আপনার ময়না পাখিটা অর্থাৎ মনু মারা গেছে, কেউ তাকে খুন করেছে। রামমোহন বাবুর মুখে একটা কালো ছায়া নেমে এলো। তিনি মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, পাখিটাকে এভাবে কে মারলো নিখিলেশ বাবু? পাখিটাকে এভাবে কে খুন করতে পারে আমি তো সেটা বুঝতেই পারছি না। এবার আপনি আমায় একটা কথা বলুন তো, আপনি যখন এখানে ছিলেন, এখানে আপনার সাথে আর কারোর পরিচয় হয়েছিল যাদেরকে আপনি আপনার সোনার লক্ষ্মী মূর্তির কথা বলেছিলেন? দু একজনকে বলেছিলাম, তবে তাদের মধ্যে কেউ যে এখন এখানে নেই সেটা আমি বুঝতে পেরেছি। যাদের বলেছিলেন তাদের নাম আপনার মনে আছে? আর তারা কি আপনার আগে এখান থেকে ছাড়া পেয়েছে? রামমোহন বাবু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজনের নাম ছিল মৃণাল বর্মন, আরেকজনের নাম ছিল রবিন হালদার। তবে তারা সবাই আমার আগেই ছাড়া পেয়ে গিয়েছিল। নিখিলেশ কি যেন ভাবল, তারপর আরেকটা প্রশ্ন করল, এই সোনার লক্ষ্মী মূর্তিটা পাশের ঘরে আলমারিতে ঠিক কোথায় থাকতো সেটা নিশ্চয়ই আপনি জানতেন? হ্যাঁ, আমি জানতাম, তবে আমার মনে হয় আমি শুধু শুধু নিত্যানন্দকে আর আমার বাড়ির লোকদের সন্দেহ করেছিলাম। ওরা মূর্তিটা চুরি করেনি। তাছাড়া ওরা আমার মনুকে সকলেই ভালোবাসত। ওরা যে এই কাজটা করেছে সেটা আমি এখন আর মনে করছি না। আমার মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলি নিখিলেশ বাবু। আপনি কিছু মনে করবেন না, বাইরের কেউ এই কাজটা করেছে, বুঝলেন? রামমোহন বাবুর এমন হঠাৎ পরিবর্তন আমার কেমন যেন অদ্ভুত লাগলো। নিখিলেশ যেন মনে মনে খুশি হয়েছে, সেভাবেই বলল, আমার মনে হচ্ছে আপনি অনেকটা স্বাভাবিক হয়ে গেছেন। আশা করি আপনাকে দিন দুয়েকের বেশি এখানে আটকে রাখার প্রয়োজন হবে না। খুব তাড়াতাড়ি আপনি ছাড়া পেয়ে যাবেন। তবে একটা কথা বলুন তো আমায়, যে ডাক্তার আপনাকে দেখেছিলেন এখনো কি সেই ডাক্তারই আপনাকে দেখছেন? রামমোহন বাবু এই কথার উত্তর দিতে পারলেন না। তিনি বোধহয় মনে করতে পারছেন না ব্যাপারটা। আমরা রামমোহন বাবুর বিছানা ছেড়ে বাইরের দিকে চলে এলাম। দাসবাবু যার সাথে নিখিলেশের পরিচয় করিয়ে দিয়েছিল সেই ডাক্তারের সাথে নিখিলেশ দেখা করল। ডাক্তারের সাথে অনেকক্ষণ ধরে কি যেন কথাবার্তা হলো, তার কিছুই আমি শুনতে পেলাম না।
কারণ আমি একটা ঘরে বসেছিলাম। ডাক্তারবাবুর সাথে নিখিলেশ ঘরের বাইরে থেকে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। তারপর ঘরে ঢুকতে ঢুকতে ডাক্তার বললেন, আপনি কোনো চিন্তা করবেন না নিখিলেশ বাবু, আমি এই সমস্ত ব্যাপারটা আপনার কথা মতোই করছি। আমি সব দিকটাই খেয়াল রাখ, তবে আমার মনে হয় আপনি অকারণে ওনাকে সন্দেহ করছেন। সঠিক কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত আমার সকলকেই সন্দেহ করতে হবে। তবে অকারণে যে আমি ওনাকে সন্দেহ করছি সেটা ঠিক নয়, আপনি সেটা পরে বুঝতে পারবেন। এখন আপনি শুধু আমার কথা মতো কাজটা করুন। আর একটা কথা, আমাকে একটু ভেবে বলুন তো, রামমোহন বাবুর সাথে এখানে যে দুজন ছিলেন তাদের একজনের নাম মৃণাল বর্মন, আরেকজনের নাম রবিন হালদার, এদের মধ্যে কেউ বাঁশি বাজাতে পারত? কথাটা শুনে ডাক্তারবাবু কেমন যেন অবাক হয়ে গেলেন। আর তখনই আমি বুঝতে পারলাম এই ডাক্তারকেই আমি আগের দিন রামমোহন বাবুর বাড়িতে দেখেছিলাম। তার মানে ডাক্তারবাবু নিখিলেশের কথাতে ওখানে গিয়েছিলেন, কিন্তু নিখিলেশ কি করতে চাইছে সেটা আমি বুঝতে পারলাম না। হাসপাতালের রেকর্ড থেকে মৃণাল বর্মন আর রবিন হালদারের বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া গেল। সেই ঠিকানা মতো বোধহয় তাদের বাড়িতেই যাবে নিখিলেশ, সেটাই আমি ভেবেছিলাম। কিন্তু নিখিলেশ সেটা করল না। সেখান থেকে সোজা আমরা ফিরে গেলাম থানায় দাসবাবুর কাছে। দাসবাবুর চেয়ারের উল্টো দিকের চেয়ারে বসে নিখিলেশ ঠিকানা দুটো দাসবাবুর হাতে তুলে দিয়ে বলল, একটা কথা ভালো করে মনে রাখবেন দাসবাবু, আপনি যে এদের ব্যাপারে খোঁজ খবর করছেন সেটা যেন আর কেউ বুঝতে না পারে। আর এদের ব্যাপারে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, কিংবা সম্প্রতি ওরা ছাড়া পাওয়ার পরে এদের সাথে অদ্ভুত কোনো ব্যাপার ঘটেছে কিনা সেটা ভালো করে খুঁজে দেখবেন। আর যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা হলো এদের মধ্যে কেউ বাঁশি বাজাতে পারে কিনা। বাকিগুলো না হয় বুঝলাম, কিন্তু একটা লোক বাঁশি বাজাতে পারে কিনা তার সাথেই এই কেসের সম্পর্কটা কি? নিখিলেশ হাসল, তারপরে বলল, অনেক সম্পর্ক আছে দাসবাবু। আমি যেমনটা ভাবছি তেমন যদি হয় তাহলে এমন পাকা মাথার অপরাধীর সাথে আমার এর আগে কখনোই পরিচয় হয়নি। সেদিনটা একরকম ভাবে কেটে গেল। শুধু সেদিন নয়, পরের দিনেও তেমন কিছু ঘটল না। আমি বুঝতে পারছিলাম নিখিলেশের কথায় দাসবাবু আর মানসিক হাসপাতালের ডাক্তার কিছু একটা করে চলেছে, কিন্তু কি করছে সেটাই বুঝতে পারছিলাম না। তৃতীয় দিন সকালে নিখিলেশ তার ঘরে আমাকে ডেকে পাঠালো। আমি ঘরে ঢুকতেই দেখি নিখিলেশ গভীরভাবে চিন্তা করতে করতে জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে। আমি ঘরে ঢুকেই বললাম, এই কি ব্যাপার বলো তো, তুমি দাসবাবুকে আর ওই ডাক্তারকে কি কাজ করতে বললে? কেসটা যে জটিল হয়ে এসেছে অমরজিৎ। আমি ভেবেছিলাম এই দুজনের মধ্যে কেউ হয়তো এই কাজটা করেছে, কিন্তু আরো একটা খবর আছে যেটা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে। কি খবর? রবিন হালদার এবং মৃণাল বর্মন ছাড়া পেয়েছেন রামমোহন বাবুর আগে। আর রামমোহন বাবু ছাড়া পাওয়ার আগে রবিন হালদারের বাড়িতে একটা চুরি হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বন্ধ ঘরের দরজা দিয়ে চোর ভেতরে কি করে ঢুকলো আর বাইরে কি করে গেল সেটাই বোঝা যাচ্ছে না। মৃণাল বর্মনের বাড়ি থেকে বেশ কিছু টাকা পয়সা চুরি হয়েছে, তবে মৃণাল বর্মনের বাড়িতে কিন্তু দরজাটা খোলা ছিল। আরো একটা ব্যাপার, এই দুজনেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও মাঝে মাঝেই মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়তেন। এদের ক্ষেত্রেও রামমোহন বাবুর মতো কোনো শব্দ কিংবা উচ্চ স্তরের কোনো সুর গান অদ্ভুতভাবে কাজ করত। এই সমস্ত শুনলে তারাও কেমন হিংসাত্মক হয়ে উঠতেন। নিখিলেশের কথা শুনতে শুনতে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। বললাম, সে কি, এই দুজনের ক্ষেত্রেও এমন ব্যাপার ঘটেছে? তাহলে কি এই সমস্ত কিছুর পেছনে ওই বাঁশি বাজানো লোকটা রয়েছে? সেটাই তো বোঝা যাচ্ছে, কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হলো ওই লোকটি আসলে কে। আমি ভেবেছিলাম এই দুজনের মধ্যে কেউ একজন হবে, তবে এদের দুজনের বাড়িতেই চুরি হয়ে গেছে আর এদের দুজনের মধ্যেই কেউই বাঁশি বাজাতে পারেন না। তাহলে এখন তুমি কি করবে বলে ভেবেছো? আর এই সমস্ত খবর তোমায় নিশ্চয়ই দাসবাবু দিয়েছেন? দাসবাবু নিজের কাজটা করেছেন। এবার এই ডাক্তার যদি ভালোভাবে নিজের কাজ করতে পারে তাহলে একটা না একটা সূত্র আমার হাতে আসবে। এখন আমার হাতে ওই একটা রাস্তাই খোলা রয়েছে, সেখান থেকে যদি কিছু না পাওয়া যায় তাহলে এই কেসে আমি এক ফোঁটাও এগোতে পারবো না অমরজিৎ। নিখিলেশের মুখে এমন একটা কথা শুনে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। সত্যি বলতে আমিও এই কেসে এখনো পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারিনি, তাও নিখিলেশ এতটা আন্দাজ করতে পেরেছিল। তাই বললাম, কিন্তু অপরাধী যে কে তাকে তো এখনো পর্যন্ত শনাক্ত করা গেল না, তাহলে এবার কি হবে? এবারই তো হবে আসল খেলা অমরজিৎ। রামমোহন বাবু আর তার ওই দুই চেনা বন্ধুর সাথে আরো একজন ছিলেন এই মানসিক হাসপাতালে।
তিনি সর্বপ্রথম এখান থেকে ছাড়া পেয়েছেন, তবে তার সাথে বাকিদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সব থেকে বড় কথা হলো তিনি কিন্তু বাঁশি বাজাতে পারতেন। আমি অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে বললাম, সে কে? রহস্যময় হাসি হেসে নিখিলেশ আমার দিকে তাকিয়ে বলল, কাল যখন তার বাড়িতে যাব তখন না হয় তুমি ব্যাপারটা জানতে পারবে। তার আগে অপেক্ষা করো মুরজিদ, অপেক্ষা করো। আমরা সত্যিই অপেক্ষা করতে লাগলাম। নিখিলেশ কতটা অপেক্ষা করছিল আমি জানি না, তবে তার থেকে বেশি অপেক্ষা করতে লাগলাম আমি। পরদিন সকালে আমি আর নিখিলেশ গিয়ে পৌঁছলাম সেই ভদ্রলোকের বাড়িতে, যাকে রামমোহন বাবু এবং বাকি দুজনের সাথে একই সময় ওই মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভদ্রলোকের বাড়িতে পৌঁছে তার স্ত্রীর সাথে আমাদের দেখা হলো এবং তার স্ত্রীকে দেখেই প্রথম ধাক্কাটা আমি এবং নিখিলেশ খেলাম। তার পরনে বিধবাদের মতন সাদা রঙের শাড়ি। নিখিলেশ দরজার কাছে গিয়ে কড়া নাড়তে ভদ্রমহিলা এগিয়ে এসে দরজা খুলে বললেন, ক্ষমা করবেন, কাকে চাই আপনার? এটা সমরেশ সান্যালের বাড়ি। হ্যাঁ, আমি ওনার স্ত্রী বলছি, কিন্তু আপনারা কে? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা পুলিশের লোক। বিশেষ একটা কেসে আমরা সমরেশ বাবুর সাথে কথা বলতে এখানে এসেছি। যদি আপনি একবার সমরেশ বাবুকে... কথাটা বলতে বলতে থেমে গেল। আসলে নিখিলেশ বোধহয় ব্যাপারটা প্রথমে বুঝতে পারেনি, আমি বুঝতে পেরেছিলাম। এবারে নিখিলেশ বলল, সমরেশ বাবু কি তাহলে... ভদ্রমহিলার মুখে একটা কালো ছায়া নেমে এলো। তিনি বললেন, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসার মাত্র সপ্তাহখানেকের মধ্যে উনি আত্মহত্যা করেন। হাসপাতাল থেকে বলা হয়েছিল উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, তারপরেও যে কেন আত্মহত্যা করলেন সেটা কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারিনি। আচ্ছা, আপনার স্বামী যখন বাড়িতে ফিরে এসেছিল তখন আপনার স্বামীর সাথে কেউ দেখা করতে এসেছিল কোনোদিন? ধরুন এমন কেউ যাকে আপনি এর আগে কখনো দেখেননি, বা অথবা আপনার চেনা কেউ হতে পারে। ভদ্রমহিলা ততক্ষণে আমাদের ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসিয়েছেন। বেশ কিছুক্ষণ ভাবতে ভাবতে ভদ্রমহিলা বলে উঠলেন, আসলে উনি খুব ভালো বাঁশি বাজাতেন, তাই ওনার কাছে বাঁশি শেখার জন্য অনেকেই আসতো। বাড়ি ফেরার পরেও তেমন অনেকেই দেখা করতে এসেছিল। এবার তাদের সবার কথা তো আমার মনে নেই, তবে হ্যাঁ, একজন অচেনা লোক এসেছিলেন, কিন্তু সেই লোকটাকে যে আমি তার আগে কোথায় দেখেছি সেটা কিছুতেই মনে করতে পারছি না। নিখিলেশের মুখে আগের মতোই একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে বলল, একবার ভালো করে মনে করে দেখুন তো, আপনি লোকটাকে কোথায় দেখেছিলেন? ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে বারবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু কিছুতেই মনে করতে পারলেন না আসলে ওই লোকটাকে তিনি কোথায় দেখেছিলেন। সেটা বুঝতে পেরে নিখিলেশ আবার বলল, আপনাকে ওটা মনে করতে হবে না, আপনি বরং একটা কাজ করুন, আপনি আমায় এটা বলুন, আপনার স্বামীর খুব কাছের বন্ধু কিংবা চেনাশোনা কেউ ছিল যার সাথে তার প্রায়ই কথা হতো, এমনকি বাড়ি ফিরে আসার পরেও যার সাথে মাঝে মাঝে কথা হয়েছে? না, তিনি আগে যখন কাজ করতেন তখন কয়েকজন চেনা লোক ছিল, কিন্তু অসুস্থ হওয়ার পরে বছরখানেক হাসপাতালে থাকার পরে যখন তিনি বাড়ি আসেন তখন তার কোনো চেনা বন্ধু তার কাছে এসেছিল বলে আমার মনে পড়ে না। আপনার স্বামী বাঁশি বাজাতে পারতেন বলে আপনি দাবি করছেন, তবে তার ঘরে নিশ্চয়ই কোনো না কোনো বাঁশি থাকবে। একটা আছে, তবে সেটা আমি ওনার শেষ স্মৃতি হিসেবে তুলে রেখেছি। কিন্তু আপনারা পুলিশের লোক, তাই আপনারা চাইলে আমি ওটা আপনাদের দেখাতে পারি। ওটা আপনার স্বামীর শেষ স্মৃতি যখন, তখন সে ব্যাপারটা আমরা নিশ্চয়ই মাথায় রাখবো। শুধু একবার বাঁশিটা আমরা দেখতে চাই। ভদ্রমহিলা উঠে গিয়ে ঘরের ভেতরে বাঁশিটা আনতে গেলেন। আমি আস্তে আস্তে বললাম, এই ব্যাপারটা কি হলো? তুমি তো মনে করেছিলে এই সমরেশ বাবুই কাজটা করেছে, কিন্তু রামমোহন বাবুর বাড়িতে চুরি হওয়ার অনেক আগেই তো তিনি মারা গেছেন। তাহলে? নিখিলেশ এই কথার কোনো উত্তর করল না। স্পষ্ট বুঝতে পারছিলাম
নিখিলেশের সমাধান কোথাও যেন মিলছে না। সে যা ভেবে চলেছে সেটাই যেন কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। ভদ্রমহিলা বাঁশিটা এনে দিলেন, একটা কাঠের বেশ দামি বাঁশি। বাঁশিটা হাতে নিয়ে নিখিলেশ ঘুরিয়ে ফিরিয়ে দেখল, তারপর বাঁশিটা ফেরত দিয়ে বলল, আচ্ছা, যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই। শহরে পরপর 3টে চুরি হয়েছে। আমি আশা করছি সেই চুরির পেছনে এমন কেউ আছে যে আপনার স্বামীকেও চিনতেন। কোনো না কোনোভাবে তার সাথে আপনার স্বামীর কোনো একটা সম্পর্ক রয়েছে। আর আমার মনে হয় আপনার স্বামী বাড়ি ফিরে আসার পরেও সে একবার অন্তত এখানে এসেছিল। তাই যে ভদ্রলোকের কথা আপনি মনে করতে পারছেন না, তার কথা মনে পড়লে অবশ্যই আপনি আমায় এই টেলিফোন নম্বরে টেলিফোন করে জানাবেন। নিখিলেশ তার টেলিফোন নাম্বার একটা কাগজে লিখে ভদ্রমহিলাকে দিয়ে এলো। বাইরে বেরিয়ে নিখিলেশকে প্রশ্ন করলাম, আচ্ছা, এবার আমরা কোথায় যাব? নিখিলেশ চিন্তামগ্ন মুখে গম্ভীর গলায় বলে উঠল, একবার শেষবারের মতো আমরা হাসপাতাল যাব, তারপর কালকের গোটা দিনটা অপেক্ষা করব যদি কিছু একটা বেরিয়ে আসতে পারে তার জন্য। আমি আর মুখে কিছুই বললাম না। নিখিলেশ আর আমি সোজা বেরিয়ে পড়লাম হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর নিখিলেশ আবার হাসপাতালে পৌঁছলাম। রামমোহন বাবুর মধ্যে কিন্তু কোনো পরিবর্তনই দেখা গেল না। তিনি আগের মতোই শান্তভাবে তার বিছানার কাছে বসেছিলেন। তবে আজকে যে পরিবর্তনটা হয়েছিল সেটা হলো তার হাত পা এখন বাঁধা নয়। আমাদের দেখতে পেয়ে তিনি বললেন, নিখিলেশ বাবু, ডাক্তার বলেছে আমি সুস্থ হয়ে গেছি, এবার আমি বাড়ি যেতে পারবো। নিশ্চয়ই বাড়ি যাবেন, তবে তার আগে আপনার ওই সোনার লক্ষ্মী মূর্তিটা যে চুরি করলো তাকে যে ধরতে হবে রামমোহন বাবু। তার জন্য আপনাকে আরো একটা দিন এখানে থাকতে হবে। রামমোহন বাবু কেমন অবাক হয়ে নিখিলেশের দিকে তাকালেন, তারপরে বললেন, আমার বাড়ির সোনার লক্ষ্মী মূর্তি কে চুরি করেছে? তাকে আপনি ধরতে পেরেছেন নিখিলেশ বাবু? এখনো পারিনি, তবে একটা কিছু আন্দাজ করতে পেরেছি, আর আশা করছি ধরেও ফেলতে পারবো। আমার একটা কথা বলুন তো, আপনার আশেপাশে থাকা রোগী ছাড়া আপনি আর কাউকেও সোনার লক্ষ্মী মূর্তির কথা বলেছিলেন? রামমোহন বাবু কিছু একটা বলতে যাবেন, তার আগে সেই আগের দিনের ডাক্তারবাবু সেই ঘরে এসে ঢুকলো। নিখিলেশ তাকে দেখেই একটু যেন চিন্তিত হয়ে তার দিকে তাকালো। ডাক্তার ইশারা করতেই রামমোহন বাবুর কাছে আমায় থাকতে বলে নিখিলেশ চলে গেল। আমি বললাম, রামমোহন বাবু, এখন কেমন আছেন? বাবা, সেদিন তো আমাদের আপনি ভয় পাইয়ে দিয়েছিলেন। হঠাৎ করে এমন উত্তেজিত হয়ে আমার দিকে তেড়ে এসেছিলেন, ওরে বাবা। রামমোহন বাবু যেন একটু লজ্জিত হলেন, মাথা নিচু করে বললেন, এমন করেছি নাকি? অমরজিৎ বাবু, আমায় ক্ষমা করবেন। আসলে ও সময় আমার কিছুই মনে থাকে না। নিখিলেশ বাবু, আমার সামনে বসে ওই রেকর্ডারে বাঁশির সুর চালানোর পর আমার যে আর কি হয়েছিল সেটা আমার মনে নেই। একবার মনে হলো রামমোহন বাবুকে তার পাখির মৃত্যুর কথাটা জিজ্ঞাসা করি, কিন্তু তারপরই মনে হলো সেটা না করাই ভালো। তিনি হয়তো আবার সেটা সহ্য করতে পারবেন না। তাই বললাম, আচ্ছা রামমোহন বাবু, আপনি তো প্রথমে বলেছিলেন আপনার বাড়ির কেউ কাজটা করেছে, তাহলে পরে আবার মত বদলালেন কেন? আমাদের মনু মারা যাওয়ায় আমার মেয়েটা যে বড় কষ্ট পেয়েছে অমরজিৎ বাবু। গোটা একটা দিন কিছুই খায়নি। আমার স্ত্রীও খুব ভেঙে পড়েছিল। আর যে নিত্যানন্দকে আমি চোর বলে ভাবছিলাম, নিত্যানন্দ কিন্তু ওদের সামলেছে। ওরা এ কাজ করতে পারে না, অন্য কেউ করেছে। আর বাঁশির সুরটা আমি সেদিন রাতেও শুনতে পেয়েছিলাম। তারপর দিন মনু মারা গেছে। আচ্ছা অমরজিৎ বাবু, কথাটা বলে রামমোহন বাবু উজ্জ্বল চোখে আমার দিকে তাকালেন। এবার আমি কেমন যেন সত্যিই ভয় পেয়ে গেলাম। আবার তার মধ্যে আগের মতো পাগলামিটা দেখা দেবে না তো? তিনি একটু গম্ভীর গলায় আস্তে আস্তে বললেন, আচ্ছা, আপনি তো বলছেন ওই বাঁশির সুর শোনার পর আমি আপনাদের দিকে তেড়ে গিয়েছিলাম। সেদিন রাতে বাঁশির সুর শুনে আমি নিজের হাতে আমার মনুকে খুন করিনি তো? আপনার এমনটা মনে হচ্ছে কেন? এখন মনে পড়ছে, পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার পায়ে সামান্য কাদা লেগেছিল, কিন্তু ঘরের মধ্যে সেই কাদা লাগার কথা নয়। তার মানে রাতের বেলা আমি খালি পায়ে কোথাও একটা গিয়েছিলাম। আর কাদা আমার বাড়ির বাগানে রয়েছে। রাতের বেলা কি আমি কখনো বাগানে নেমে গিয়েছিলাম? কিন্তু আমার যে কিছুই মনে পড়ছে না অমরজিৎ বাবু, বিশ্বাস করুন।
রামমোহন বাবুর মুখটা আবার কেমন যেন হয়ে যেতে লাগলো। আমি ভয় পেয়ে গিয়ে বললাম, না না, এখন ওসব আপনাকে ভাবতে হবে না রামমোহন বাবু, আপনি এখন বিশ্রাম করুন, বিশ্রাম করুন। আপনাকে আমরা কালই নিয়ে যাব, আপনি আবার বাড়িতে যাবেন, আগের মতোই ভালোভাবে থাকবেন, আর তেমন হলে একটা নতুন পাখি আপনি না হয় কিনে নেবেন। রামমোহন বাবু আবার হাসলেন, বললেন, না অমরজিৎ বাবু, অন্য কোথাও কোনো পাখি আর নেব না। আমার মনুকে আমি খুবই ভালোবাসতাম, মনুর জায়গা আমি কাউকে দেব না। আমার আর পাখির দরকার নেই। কিন্তু নিখিলেশ বাবু কি অপরাধীকে ধরতে পেরেছে যে আবার ওই সোনার লক্ষ্মী মূর্তি চুরি করেছে? হঠাৎ করে একটা চিন্তা আমার মাথায় এলো, কিন্তু সেটা আর বললাম না। তার বদলে এ কথা ও কথা বলে রামমোহন বাবুকে শান্ত করার চেষ্টা করতে লাগলাম। একটু পরেই ডাক্তার আর নিখিলেশ সেখানে এসে পৌঁছলো। ডাক্তারবাবু বললেন, রামমোহন বাবু, আপনি এখন পুরোপুরি সুস্থ, তবে আজকের দিনটা আমরা আপনাকে দেখব, কিছু ওষুধ দিয়ে দেবো, সেগুলো সময় মতো খাবেন, তাহলে আর আপনার কোনো অসুবিধে হবে না। একদম কোনো চিন্তা করবেন না, মানসিক কোনো চাপ নেবেন না। রামমোহন বাবু আগের মতো ধরা গলায় বলে উঠলেন, আমি আপনাদের খুব বিরক্ত করেছি তাই না নিখিলেশ বাবু? আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমার বাড়ির লোকেরাও বোধহয় আমার উপর খুব বিরক্ত হয়েছে, তাই না? কখন যে কি করে ফেলেছি বা আমার নিজেরই মনে নেই কিছু। নিখিলেশ রামমোহন বাবুর দিকে এগিয়ে গেল, তারপর তার কাঁধে একটা হাত রেখে বলল, রামমোহন বাবু, ওরা আপনার নিজের লোক, তাই ওরা আপনার উপর কখনোই বিরক্ত হবে না। আপনি যাই করে থাকুন না কেন, আপনি ওদের পরিবারের লোক, তাই এ কথা একদমই চিন্তা করবেন না। আপনার মেয়ে, আপনার স্ত্রী, এমনকি আপনার বাড়ির কাজের লোক নিত্যানন্দ পর্যন্ত আপনাকে কিন্তু খুব সম্মান করে। রামমোহন বাবুর দুটো চোখ কেমন যেন ভিজে এলো। তিনি ধরা গলায় কিছু একটা বলতে গিয়েও বলতে পারলেন না, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। মনে হলো তিনি চোখের জল আমাদের দেখাতে চাইলেন না। নিখিলেশের ইশারায় আমরা দুজন বেরিয়ে এলাম। ডাক্তার সেখানেই রয়ে গেল। নিখিলেশের মুখটা কিন্তু কেমন যেন চিন্তিত হয়ে রইল। আমি বুঝতে পারছিলাম ডাক্তারের কাছ থেকে নিখিলেশ এমন কিছু জানতে পেরেছে যেটা আমাদের এই কেসের নতুন একটা মোড় দিতে পারে। তবে নিখিলেশ মুখ খুলল না। অন্তত বাড়িতে আসা পর্যন্ত তার সাথে আমার কোনো কথা হলো না। বাড়িতে আসার পরে নিখিলেশ বলল, মনে হয় এবার একটা কিছু করা যাবে, বুঝলে অমরজিৎ? মনে হচ্ছে আমাদের হাতে সেই সুবর্ণ সুযোগ এসে গেছে অপরাধীকে ধরার জন্য। এমন পাকা মাথার একজন অপরাধীর সঙ্গে বহুদিন আলাপ হয়নি অমরজিৎ। লোকটা কি বিভৎস ধূর্ত আর কি বিভৎস বুদ্ধিমান, তুমি ধারণা করতে পারবে না। কি হয়েছে বলো তো? নিখিলেশ আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হেসে বলল, আমি জানি আমি তোমায় কিছু খুলে বলছি না বলে তোমার আমার উপর সামান্য রাগ হচ্ছে, কিন্তু বিশ্বাস করো অমরজিৎ, আমি নিজে ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে বুঝতে পারবো না ততক্ষণ আমি কিছুই বলতে চাইছি না। আশা করছি কালকের মধ্যেই কিছু একটা জানা যাবে। পরদিন সকালে নিখিলেশ দাসবাবুর টেলিফোন পেয়ে কোথায় যেন বেরিয়ে পড়ল। কয়েক ঘন্টা পরে আমায় টেলিফোন করে থানায় যেতে বলল। থানায় যেতে দেখলাম নিখিলেশ, দাসবাবু সকলেই বসে রয়েছে। একটা খালি চেয়ারে আমি বসতেই নিখিলেশ হাত তুলে জেলের দিকে দেখালো। সেদিকে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। জেলের গড়াদের ওপারে বসে রয়েছে যে, তাকে আমি চিনি। মানসিক হাসপাতালে এই ডাক্তারকে আমি এর আগে দেখেছি। আমার অবাক মুখ দেখে নিখিলেশ হেসে বলে উঠল, কিছুই বুঝতে পারছো না তাই না? তোমার মতো দাসবাবু সমস্তটা ভালোভাবে বুঝতে পারেনি। বেশ, তোমাদের বোঝার জন্য প্রথম থেকেই ব্যাপারটা বলি তাহলে। প্রথমে রামমোহন বাবুর বাড়ির ময়না মনুর মৃত্যুর কথাটা বলি। রসময়ী যাকে বাড়ির বাইরে বাঁশি বাজাতে দেখেছিল সে আসলে এই লোকটাই। মানসিক রোগীদের ক্ষেত্রে তুমি কতটা জানো আমি জানি না, তবে তাদের ক্ষেত্রে বেশ কিছু সুর, বেশ কিছু গান বেশ গুরুত্ব রাখে। নির্দিষ্ট কম্পাঙ্কের একটা সুর দিয়ে যেমন এই মানসিক রোগীদের ভালো করা যায়, তেমন নির্দিষ্ট কম্পাঙ্কের একটা সুর দিয়ে সেই মস্তিষ্ককে আরও একবার বিকল করে দেওয়াও যায়। তবে এই সবকিছুর মধ্যে আরও একটা ব্যাপার রয়েছে এবং সেটা সবচেয়ে ক্ষতিকর। কোনো মানসিক রোগীর ওপর একটা সুর একইভাবে পড়তে থাকলে সে মানসিক রোগী নিজের বশের বাইরে চলে যায়।
সেই মুহূর্তে তাকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া যায়। তবে এই গোটা ব্যাপারটা আসলে কিভাবে করানো হয়েছে সেটা আমি জানি না। প্রাথমিক একটা ধারণা আমি করতে পেরেছি। যেদিন রাতে মনু মারা যায় সেদিন রাতে ওই বাঁশির সুর বাজিয়ে রামমোহন বাবুকে সম্মোহন করেছিল এই ডাক্তার তন্ময় হালদার। আমার মনে হয় সেদিন রাতে তিনি রামমোহন বাবুকে দিয়ে কিছু একটা করাতে চেয়েছিলেন, তবে তার মাঝখানে বাধা সৃষ্টি করেছিল ওই মনু। সে রামমোহন বাবুকে নিচে নেমে আসতে দেখেছিল আর তাই তাকে বাধা দেওয়ার জন্য বোধ হয় চেঁচামেচি শুরু করে। রামমোহন বাবু সম্মোহিত হয়ে থাকার জন্য বাধা পেয়ে মনুকে খাঁচা থেকে বের করে তার গলা টিপে হত্যা করে। তারপর ডাক্তার তন্ময় হালদারের দেখা পায়। তন্ময় হালদারের সম্মোহনের জন্যই রামমোহনবাবু মনুর দেহটাকে বাড়ির পাশে পাঁচিলের দিকে ফেলে দেয়। সেদিন রাতে আর কিছুই হয় না। সম্মোহিত অবস্থায় রামমোহনবাবু ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন। তন্ময় হালদার অপেক্ষা করতে থাকেন আর 2 দিন পর তিনি রামমোহন বাবুকে দিয়ে ওই কাজটা করান, অর্থাৎ সোনার লক্ষ্মী মূর্তি তার ঘরের আলমারি থেকে বাইরে পর্যন্ত নিয়ে আসেন। তবে এর কোনো কিছুই রামমোহনবাবুর মনে ছিল না, তাই তিনি সাহায্যের জন্য আমাদের কাছে এসেছিলেন। রামমোহনবাবু আমাদের কাছে আসার পর আমার প্রথমেই মনে হয়েছিল এই কাজটা বাইরের কোনো চোর করেছে, কিন্তু সেক্ষেত্রে দুটো সমস্যা ছিল। চোর যদি বাড়ির ভিতর থেকে সোনার লক্ষ্মী মূর্তি চুরি করে সে ব্যাপারটা মেনে নেওয়া গেলেও মনুকে যে খুন করেছে সেটা মেনে নেওয়া যায় না। বাইরের কেউ ভেতরে এলে মনু চিৎকার করবে, তার চিৎকারে সবার ঘুম ভেঙে যাবে। তাকে খাঁচা থেকে বার করে খুন করে বাড়ির পেছনে ফেলার জন্য বাড়ির কারোর সাহায্য প্রয়োজন। রসময়ী খুব ছোট, এই কাজের পেছনে তার কোনো মোটিভ নেই। কাবেরী দেবীর ক্ষেত্রে মোটিভ কাজে লাগে না। একমাত্র পড়ে রইল নিত্যানন্দ। নিত্যানন্দের ব্যাপারে আমি যতটা খোঁজ নিয়েছি সে ওই বাড়ির একজনই হয়ে গেছে। আপদে বিপদে সাহায্য করা থেকে শুরু করে রামমোহন বাবুকে দেখাশোনা করা সবকিছুই সে করে। তার পক্ষে এই কাজটা করা অস্বাভাবিক। একমাত্র বাকি রইলেন রামমোহন বাবু। তাই সেদিন তার বাড়িতেই বাঁশির সুরের রেকর্ডারটা শুনিয়ে আমি তার পরিবর্তন লক্ষ্য করতে চেয়েছিলাম। আর তখনই বুঝতে পেরেছিলাম রামমোহন বাবু এই কাজটা করে থাকতে পারেন মোহিত অবস্থায়। এখানে প্রশ্ন হলো তাকে সম্মোহন করবে কে? তার বাড়িতে ওই লক্ষ্মী মূর্তি আছে সেটা বাইরের আর কে কে জানে? বাইরের যারাই জানুক না কেন তাদের ক্ষেত্রেই কাজটা করা অসম্ভব। সেক্ষেত্রে রামমোহন বাবুর আশেপাশে থাকা মানুষদের ব্যাপারে আমরা খোঁজ খবর শুরু করি, তবে তাদের মধ্যে দুজনের বাড়িতেও একই রকমভাবে কিন্তু চুরি হয়েছিল। বাকি রইলেন সমরেশ বাবু নামের লোকটা, তবে তিনি অনেক আগেই মারা গেছেন। মানসিক হাসপাতাল থেকে বাকি আর এমন কেউ ছাড়া পায়নি যার সাথে রামমোহন বাবুর বেশি কথা হয়েছে। তাই আমি বুঝতে পারলাম ওই হাসপাতালে এমন কেউ আছে যে এই কাজটা করেছে, কারণ বাঁশির সুর দ্বারা রামমোহন বাবুকে সম্মোহিত করার মতন কাজ এটা অতি সাধারণ কারোর পক্ষে করা সম্ভব নয়। সমরেশ বাবু বাঁশি বাজাতে পারতেন, তবে তিনি মারা যাওয়ার অনেক পরে রামমোহন বাবুর বাড়িতেই ব্যাপারটা ঘটেছে। তাই আমি রামমোহন বাবুকে আবার মানসিক হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি এবং সেখানে কোন ডাক্তার রামমোহন বাবু চিকিৎসা করেছিলেন সেটা খুঁজে বার করি। এই কাজে আমায় সাহায্য করেছেন দাসবাবুর চেনা সেই ডাক্তার। শুধু রামমোহন বাবু নয়, বাকি যাদের বাড়ি থেকে চুরি হয়েছে তাদের চিকিৎসাও করেছিলেন এই ডাক্তার তন্ময় হালদার। তাই আমি একটা ফাঁদ পাতি। আমি লক্ষ্য রাখি রামমোহন বাবুর পরে আর কারা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তাদের মধ্যে ছিলেন মাত্র দুজন। দুজনের বাড়ির পাশে পুলিশি পাহারার সাথে সাথে তাদের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলি। সেই বাঁশির সুর তারা কেউ শুনতে পারছেন নাকি জানতে চাই। তাদের মধ্যে একজনের বাড়ির লোক জানায় তারা মাঝে মাঝে রাত্রের দিকে শুনতে পায় বাঁশির শব্দ। তখনই বুঝতে পারি পরবর্তী লক্ষ্য আসলে এই লোকটি। তারপর তার বাড়ির আশেপাশে পাহারা রাখার পরে তন্ময় হালদারকে গ্রেফতার করা হয়। তিনি প্রথমে কিছুই বলতে চাননি, পরে পুলিশের জেরার মুখে পড়ে সমস্তটাই স্বীকার করেন। তবে তার আগেই তার বাড়িতে তল্লাশি চালিয়ে আমরা অনেক কিছুই চোরাই মাল খুঁজে বার করতে পেরেছি এবং যার মধ্যে রয়েছে রামমোহন বাবুর সেই সোনার লক্ষ্মী মূর্তি। আচ্ছা, আপনার ঠিক কখন মনে হলো নিখিলেশ বাবু যে এই তন্ময় হালদারই কাজটা করেছে? রামমোহন বাবুকে হাসপাতালে রাখার সময় আমি আমার চেনা সেই ডাক্তারকে রামমোহন বাবুর উপর নজর রাখতে বলেছিলাম। রামমোহন বাবুর সাথে সবচেয়ে বেশি কথা বলেছিলেন কিন্তু তন্ময় হালদার। একটা সন্দেহ ছিল। তাছাড়া হাসপাতালের রেকর্ড ঘেঁটে দেখা গেছে রামমোহন বাবুর চিকিৎসার ক্ষেত্রে তিনি বেশি সময় তন্ময় হালদারের সঙ্গেই কথা বলেছেন। তাই রামমোহন বাবুর সমস্ত কথাই তিনি জানতেন। ওই পাখিটাকে যে রামমোহন বাবু মেরেছেন সেটা না হয় আগেই বোঝা গেছে, কারণ রামমোহন বাবু আমায় বলেছিলেন সেদিন রাত্রে তিনি বাইরে বেরিয়েছিলেন বলে তার মনে হয়েছে তার পায়ে কাদা লেগেছিল। তবে মূর্তিটা চুরির ব্যাপারে বাড়ির কেউ জানতে পারল না। রামমোহন বাবু সম্পূর্ণ সুস্থ নন। তাকে নিয়ে নিত্যানন্দ কিংবা রামমোহন বাবুর স্ত্রী সকলেই চিন্তায় থাকেন। তাই চিন্তিত অবস্থায় তারা একবার ঘুমিয়ে পড়লে তাদের ঘুম বেশ গভীর হয়। আর এই বাঁশির সুর শুনে একমাত্র পরিবর্তন হতো রামমোহন বাবুর মধ্যেই।
তবে রাতে তন্ময় হালদার ওখানে যেতেন, অথচ ব্যাপারটা কেউ সেভাবে দেখতে পেতেন না, সেটা আমি প্রথমটা কারণ খুঁজে পাইনি। পরে বুঝতে পেরেছি রামমোহনবাবুর বাড়ির বাইরের দিক থেকে বড় রাস্তায় গেলেও তার বাড়ির পিছনের দিকেও কিন্তু একটা জায়গা রয়েছে। বড় রাস্তা থেকে সামান্য গলিপথে সেখানে আসা যায়, আর সেখান থেকে রামমোহনবাবুর উপরের ঘরটা কাছে পড়ে। আমার মনে হয় সেখানে এসেই তন্ময় হালদার ওই বাঁশির সুর বাজাতো। একবার ভেবে দেখো অমরজিৎ, কত বড় বুদ্ধিমান মাথার কাজ। সামান্য সুর বাজিয়ে তিনি কাজটা করাতেন, তাতে তাকে ধরার মতো কোনো জায়গায় থাকতো না। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল রসময়ীর কথা শুনে। তাছাড়া নিত্যানন্দ যখন বলেছিল পাশের বাড়ির ভদ্রলোকের জোরে বাজানো রেডিওর গান রামমোহনবাবু সহ্য করতে পারতেন না, তখন ব্যাপারটা ধারণা করেছিলাম, কিন্তু সত্যি যে এমন কিছু সেটা ভাবতে পারিনি। সমস্ত কিছু যখন উদ্ধার হয়েছে, তাহলে রামমোহনবাবুর সেই সোনার লক্ষ্মী মূর্তি ফিরিয়ে দেওয়া যাবে এখন, তাই তো? আমার কথা শুনে দাসবাবু উঠে গিয়ে একটা সাদা কাগজে মোড়া জিনিস নিয়ে এলেন। সেটা খুলে টেবিলের উপর রাখতে দেখতে পেলাম সোনার সেই লক্ষ্মী মূর্তি। উচ্চতায় 1 পাঞ্চার মতো হবে, তবে তার গোটা শরীরটা চকচকে। মাথার মুকুটে ছোট ছোট লাল রঙের উজ্জ্বল পাথর বসানো, দেখতে বেশ সুন্দর, আর জিনিসটা বেশ দামি। আমি হাতে তুলে নিলাম মূর্তিটা, তারপর দেখতে দেখতে বললাম, কিন্তু নিখিলেশ, ভদ্রলোক যখন এগুলো চুরি করলেন, তাহলে সেগুলো নিজের বাড়িতে রেখে দিলেন কেন? বিক্রি করে দিলেই তো আর কোনো প্রমাণ থাকতো না। নিখিলেশ এবারে হাসলো, তারপরে যেটা বলল তাতে আমি আরো অবাক হয়ে গেলাম। অমরজিৎ, মাঝে মাঝে দেখবে মানসিক হাসপাতালে মানসিক রোগীদের চিকিৎসা করতে করতে কিংবা তাদের দেখাশোনা করতে করতে অনেকের মানসিক পরিবর্তন হয়। আমার মনে হয় তন্ময় হালদারের মধ্যে মানসিক কোনো সমস্যা আগে থেকেই ছিল, সেটা বোঝা যায়নি, পরে সেটা হয়েছে। অনেকের এমন সমস্যা থাকে। আসলে চুরি করাটা তাদের একটা রোগ, আর সেই কাজের জন্য তন্ময় হালদার এখানে কাজে লাগিয়েছে বাঁশির সুর, কারণ তিনি দেখেছিলেন ওই নির্দিষ্ট সুর এদের ওপর প্রভাব ফেলে। ওই হাসপাতালে আরো অনেক রোগী ছিল যারা ছাড়া পেয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তন্ময় হালদার এই কাজটা করেননি, কারণ তাদের উপরে ওই সুর ওভাবে প্রভাব ফেলতো না। গোটা ব্যাপারটা হয়তো কোনো ডাক্তার কিংবা মনোরোগ বিশেষজ্ঞ আরো ভালোভাবে বলতে পারবেন। আমি হয়তো সেভাবে তোমাদের বোঝাতে পারছি না, তবে আসল কারণ হলো তন্ময় হালদার নিজেও কিন্তু পুরোপুরি সুস্থ নন। আমি এই কথায় গারদের ওপাশে বসে থাকা লোকটার দিকে তাকালাম। দুটো হাত মাথার উপর দিয়ে তিনি অদ্ভুতভাবে বসে আছেন। দেখে কিন্তু রামমোহনবাবুর কথা মনে পড়ে গেল। এই লোকও যদি হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে। নিখিলেশ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, দাসবাবুর দিকে তাকিয়ে বলল, দেখুন, এই গোটা ব্যাপারে পুলিশের যা করণীয় এবার পুলিশ করতে পারে। কোনো খুন যখন হয়নি, আশা করি তন্ময় হালদারের ক্ষেত্রে খুব বেশি অপরাধের চার্জ আনা যাবে না। তবে অনেকগুলো চুরি তিনি করেছেন, যদিও মাথায় রাখতে হবে তিনি মানসিকভাবে সুস্থ নন, তাই তার অপরাধের শাস্তিটা যেন সেভাবেই হয়। আপনি কোনো চিন্তা করবেন না নিখিলেশবাবু, শুধু আমার এলাকা নয়, আশেপাশে আরো 2টো এলাকার কেস আমরা প্রায় সমাধান করে ফেলেছি। ব্যাপারটা নিয়ে একটু আইনি সমস্যায় আমাদের পড়তে হবে ঠিকই, তবে আমি চেষ্টা করবো নিখিলেশবাবু, তন্ময় হালদারকে যেন প্রথমে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য চিকিৎসাটুকু দেওয়া হয়, তারপর না হয় তার অপরাধের শাস্তি দেওয়া যাবে। আমি আর নিখিলেশ বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরতে বৌঠান গোমরা মুখে একবারে নিখিলেশের দিকে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। নিখিলেশ কিন্তু ঘরের দিকে এগিয়ে গিয়ে বলল, কৃষ্ণা, 1 কাপ চা দিয়ে যাও তো। এই অমরজিৎ, তুমি একটু পরে আমার ঘরে এসো তো, বুঝলে? কেসের ব্যাপারে কৃষ্ণার সঙ্গে কয়েকটা কথা বলতে হবে। আমি বুঝতে পারলাম এখন আসলে নিখিলেশ বৌঠানের সাথে অভিমান ভাঙার খেলা খেলবে। এই ব্যাপারটা বেশ ভালো। প্রচন্ড অভিমানের শেষে বৌঠানের রাগ ভেঙে গেলে বৌঠান কিন্তু আমাদের জন্য বেশ কিছু রান্না করে খাওয়ায়, তাই আখের লাভটা আমারই হয়। আমি আর কোনো কথা না বলে মাথা নাড়িয়ে আমার ঘরের দিকে এগিয়ে গেলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে নিখিলেশ বক্সী সিরিজের গল্প অদৃশ্য অপরাধ। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।
আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।